সকালে ঘুমাচ্ছিল মাহি, তখন ভূমিকম্প শুরু হয়। মাহি বিছানায় লাফ দিয়ে বসে ওর আম্মুকে ডাকতে থাকে আর বলে, আম্মু, ভূমিকম্প হচ্ছে আর তোমরা আমাকে ডাক দাও নাই। এখন যদি আমি মরে যেতাম। বলেই মাহি অভিনয় করে কান্না শুরু করে দিল। তা দেখে ওর আম্মু বলল, মহারাজের এত সময় পর ওঠার সময় হলো, আর উঠেই যত আজগুবি কথা আছে সব বলতাছে। কোনো ভূমিকম্প হয় নাই, এটা তোর ফোনের জন্য হয়েছে। তোর ফোন ভাইব্রেশন হচ্ছে, তোর ফোনে কল এসেছে তাই এটা হয়েছে। মায়ের আম্মু এই বলে চলে যায় আর যেতে যেতে নিজে নিজেই বলে, কবে যে এই ছেলেটা বড় হবে, এখনো আমাকে সব বলে দিতে হয়। বড় হলেও ওর নিজের ভালো সে নিজেই বুঝতে পারবে, তখন আর আমাকে বলে দিতে হবে না। এবার পরিচয় দেওয়ার পালা, নয়তো আবার কিছুই বুঝতে পারবেন না আপনারা। মাহি মাহমুদ, বাবা মায়ের দুই মাত্র সন্তান। মায়ের ছোট একটা বোন আছে, ও এবারে ইন্টার প্রথম বর্ষে পড়ে আর মাহি দ্বিতীয় বর্ষে। তাই একজন আরেকজনকে বড় বা ছোট মনে করে না। মাহির বাবা একজন বিজনেসম্যান আর মা গৃহিণী, তবে মাহির মা সব দিক থেকে এগিয়ে আছে। মায়ের বাবার নাম মিস্টার রাশেদ আর মায়ের নাম মিসেস নাজমা, আর ছোট বোনের নাম বৃষ্টি। মাহি যে কলেজে পড়ে ওই কলেজেই ওর বোন পড়ে। তাই মাহি কলেজে কি করে বেড়ায়, কলেজ শেষে সব মায়ের কানে পৌঁছে যায়। আর মাহি বাসায় আসলে শুরু হয়ে যায় মায়ের রেকর্ড। আর মাহি কোনো উত্তর না দিয়ে ওর রুমে ঢুকে দরজা লাগিয়ে ওয়াশরুমে চলে যায়, ফ্রেশ হয়ে বের হয়। তারপর আবার দেরি করে বের হলে কিছু বলে না। আর বাবা অফিসের কাজে সকাল 7টা বাজে চলে যায়, আসে রাত 9টা বাজে। আর মাহি আর বৃষ্টি যায় সকাল 9টার দিকে, আসে 3টায়। ওদিকে সারাদিন কাজ করার পর যেটুকু সময় বসে থাকে মাহির মা, সেটুকু সময় তিনি হয় টিভি দেখে, নয়তো হাতে কাপড় সেলাই করে। তারপর সেটা ভালো লাগলে সে পড়া শুরু করে, আর আড্ডা তো আছেই। এগুলো হচ্ছে মাহির পরিবারের বৈশিষ্ট্য। এখন গল্পে আসা যাক। মাহির আম্মু চলে যেতে মাহি বিছানা থেকে উঠে তারপর ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে সময় দেখে এখন বাজে সকাল 8টা। তাই মাহি খাবার খেতে নিচে যায়। নিচে গিয়ে দেখে ওর বোন খাবার খাচ্ছে। আর খাবার খাওয়ার সময় ওর মুখের অবস্থা খারাপ, কারণ খাবার খেতে গিয়ে ঠোঁটের উপরে, ঠোঁটের নিচে নিচে নাকে খাবার বেঁচে আছে। মাহি তা দেখে ভাবলো, সকালে উঠেই যে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাবো জানতাম না। আর এটাই সুযোগ ওকে জব্দ করার। মাই এইভাবেই পকেট থেকে ফোন বের করে বৃষ্টির কিছু ছবি তুলে নেয়। তারপর টেবিলের কাছে দাঁড়ালো আর বৃষ্টির মাথায় একটা আস্তে করে থাপ্পড় মারে আর বলে, খা, নয়তো আর বেঁচে থাকবি না। আর তুই বেঁচে না থাকলে তোর উপর বাঁশ খাওয়া ছেলেগুলোর কি হবে? আর তোর মেকআপ বক্সগুলো কে শেষ করবে? মাই মিটমিটিয়ে হাসছে আর এই কথাটা বলছে। মায়ের কথা শুনে মাহির দিকে চোখ গরম করে তাকায় বৃষ্টি আর বলে, তুই কি আমাকে মেকআপ নিয়ে খোঁটা দিলি নাকি অপমান করলি? আমি কি তোকে অপমান করতে পারি? তুই বল। মাহি কিউট ফেস করে কথাটা বলো, যাতে বৃষ্টি ওকে আর কিছু না বলে। ঠিক তাই হয়, আর কিছু বলে না। তখন মাহি ও একটা চেয়ার টেনে বসে পড়ে, তারপর খাবার নেয়। খাবার খাওয়া শেষ হলে তার যে যার রুমে চলে যায়। মাহি রুমে গিয়ে মোবাইলে দেখে ওই সময় কোনো হারামি কল করেছে। তখন সে দেখতে পায় তার স্কুল, কলেজ এবং জীবনের সবচেয়ে কাছের বন্ধু, যার সাথে সে কলেজ ফাঁকি দেয়, স্কুল ফাঁকি দিয়ে ছিল, সব কাজের সঙ্গী, সে কল দিয়েছে। তখন মাই শিয়াবকে কল দেয়, আর শিয়াবই হচ্ছে তার জানে জিগার দোস্ত। শিয়াব কল ধরার পর মাহি বলল, কিরে, এত সকালে কল দিলি কেন? আমি তোরে কখন কল দিয়েছি ভালো করে দেখে তারপর বল। এটা সকাল ছিল নাকি খুব সকাল? আমি দেখেই বলতাছি, তুই ঠিক 7টা 53 মিনিটে কল দিয়েছিস। আর আমার সাদের ঘুম ভাঙলি। তাহলে তোর কাছে এটা সকাল সকাল লাগে, তাই না? হুম, এটা তো সকালেই। আর তুই ফোন দিলি কেন সেটা বলে তাড়াতাড়ি বিদায় হ। স্যার যে অ্যাসাইনমেন্ট দিছে সেটা কি তুই করছিস? না, ওইটার কথা তো আমি ভুলে গিয়েছিলাম বলে মনে করে দিলি তুই। ধন্যবাদ ভাই, তোকে এই জন্যই তো তোকে আমি এত পছন্দ করি। ছি, তুই কি রে? আমি ছেলে, তুই আমাকে কেন পছন্দ করিস ভাই? পৃথিবীতে কি মেয়ে কম পড়ছে? আর এত পাম না দিয়ে তাড়াতাড়ি চলে আয়, তারপর আমাদের থেকে দেখে তাড়াতাড়ি করে লিখে নেবে। এই জন্যই তোকে কল করেছিলাম। তুই তো ব্রিলিয়ান্ট ছাত্র। আমি জানি আমি যে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কিন্তু তুই তো এটাই পারছিস না যে এটা বিলিয়ন না ব্রিলিয়ান্ট হবে। আমি জানি তোর মতো বন্ধু থাকলে। আর আমি নিজে পড়ালেখা করে কি করব, তাই না?
পরীক্ষার সময় তোর কাছ থেকে দেখে লিখব। আর চাকরি তো বাবার কোম্পানি তো আছেই, তাই নো টেনশন। ও তাই নাকি? আমি যদি তোকে পরীক্ষার সময় না দেখাই তাহলে কি করবে? আর তুই যে চাকরির সম্পর্কে বললে, এটা বলতো, যদি তোকে কোনো ডিল করা লাগে তো তুই তাদের সাথে কথা কিভাবে বলবে? তুই যদি আমাকে না দেখাস তবে আমি তোকেও লিখতে দিব না। আমরা যা করছি দুইজন একসাথে করছি। তুই আগে যাবি, আমি পরে ওপরের ক্লাসে যাব কেন? মাহি কিছু সময় চুপ থেকে আবার বলে, আর রইল, আমাকে যদি ডিল করতে পাঠায় তবে আমি কি করব, তাই না? কি করবি বল? কি আর করব, আমার সাথে তোকেও নিয়ে যাব। বলবো এটা হচ্ছে আমাদের অফিসের দ্বিতীয় সিও। তখন তুই ওদের সাথে কথা বলবি আর আমি বসে দেখব। এতে করে আমার কষ্ট কম হবে। আর কোনো কিছু জানার হলে তুই আমাকে বলবি। আমি তো তোর সাথে সাধারণ ভাষায় কথা বলতে পারবো, তাই না? তাহলে সমস্যার সমাধান হয়ে গেছে। আচ্ছা, তোরা কোথায় বল? আমি চলে আসছি। কলেজে এখন গাছতলায় তো তুই নাই, তাহলে কোন জায়গায় আছো? ও বাহ মাহি, তুই এত জলদি কিভাবে চলে আসলে? আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তুই এসেছিস। আর তুই কথা বলার সময় রেডি হয়ে একবারে চলে আসলি, যেহেতু তার মানে আজকে আমার থেকে তোর সাহায্য লাগবে। তুই আমার না বলা কথাগুলো বোঝার একমাত্র রাস্তা। এই জন্যই তো তোকে দিয়ে আমার বাসায় আমার বিয়ের কথা বলাবো। এতে তোদের লাভ হবে, তোরা একটা ভাবি পাবি। আর আমাকেও কেউ বলবে না বউ পাগল বউ পাগল। দেখ, এতে করে কিন্তু তোরই লাভ। আর রইল, এখন বল তুই কোথায় আছস? আমি পাড়ার এদিকে আছে, এইদিকে চলে আয়। আচ্ছা, কল রাখ, আমি আসতেছি। এটা বলেই মাহি নিজের কল কেটে দেয়। তারপর পুকুর পাড় চলে আসে আর এসে দেখে সে বসে আছে আর পুকুর পাড়ে ঢিল মারতেছে। তখন মাহি কাছে গিয়ে শিহাবের পিঠে আস্তে করে একটা বসিয়ে দেয় আর বলে, কখন আসলি? এই তো 8টার দিকে। কিন্তু তুই এত দেরি করলি কেন? একা একা ভালো লাগে না, হালাদের সাথে ভালো লাগে না। আলারা কোথায় এখন? ওরা হয়তো গাছতলায়। ও হ্যাঁ, দেখছি ওদের। আচ্ছা, এই নে লেখা শুরু কর। আর সময় নাই বেশি, সকাল 9:30টায় ক্লাস আছে, তাই তাড়াতাড়ি কর। আচ্ছা বন্ধু, দে। তখন মাহি লেখা শুরু করে আর বলতে থাকে, ওই, কত পৃষ্ঠা লাগছে লিখতে? বেশি না, 9 পৃষ্ঠা। ওই সময় ফোনের মধ্যে কি বললি? আমি যা করব তুইও তা করবে, আবার তুই যা করবি আমিও তাই করব। তাহলে তোকে যদি বিয়ে করতে সাহায্য করে তো আমাকে কর। তুই কি আমার মতো বিয়ে করার জন্য সাজ নাকি? চাইলে করিয়ে দিতে পারবো। তুই তো বললি তুই যা করবি আমিও তাই করব, কারণ আমরা সবসময় একসাথেই সব করছি। তো তুই আগে বাসর করবে, আমি পরে কেন করব? ও, এই ব্যাপারে ঠিক আছে। তোর জন্য আন্টির কাছে কথা বলবো। কি বলবে? বলবো এটাই যে, আন্টি, আপনার ছেলে বিয়ে করার জন্য পাগল হয়ে গিয়েছে। ও বলে আপনার কাছে এসে আমাকে বলতে যে ওর এখন বিয়ে করার বয়স হয়েছে, ওকে বিয়ে করিয়ে দিতে। এখন হ্যাঁ, এটাও বলছে মেয়ে কালো হলেও সমস্যা নাই, আর কয়লা কালার হলেও সমস্যা নাই, শুধু মেয়ে হলেই চলবে। মাহি কিছু সময় পর আবার বলে, কি, এগুলো বললে ভালো হবে না? এটা বলেই শিহাবের দিকে তাকিয়ে দেখে চোখ লাল হয়ে গেছে। এক্ষুনি মনে হয় ওর চোখে কেউ মরিচ বেটে দিয়েছে। তা দেখে মাহি বলল, কি রে, কান্না করার মতো কি বলেছি? তোর চোখ লাল হয়ে গেছে দেখি। এখনই তো কান্না করে দিবি মনে হচ্ছে। তুই আমার খাতা ছাড়, তোর লিখতে হবে না। তুই আমার বন্ধু হয়েও আমার নামে এত খারাপ কথা বলতে পারবে? আমি কি তোকে একবার বলছি আমার কালো মেয়ে হলেও সমস্যা নাই? তাহলে এই মিথ্যা কথা বলার কারণ কি? দেখ, আমি তোর একমাত্র বেস্ট ফ্রেন্ড। এখন আমি যদি বেশি করে বানিয়ে না বলি তাহলে তো আন্টি তোকে বিয়ে দিব না। আর না দিলে তুই কষ্ট পাবি, আর আমি থাকতে তুই কষ্ট পাবি। এটা কি হতে পারে তুই বল? তাই তো আমি একটু বানিয়ে বলবো। ভালো করছি না? কাজটা কেমন হয়েছে বল? বুদ্ধিটা তো আর অন্য কারো না, আমার একমাত্র মাথা মুঠা বন্ধু মাহের। তাহলে খারাপ কি হতে পারে তুই বল? এই তো, তুই বুঝতে পারছিস। আমি সব সময় বুঝতে পারি। নে, আমার লেখা শেষ। এখন নিয়ে চল ক্লাসে ব্যাগ, আমি একটু আসতেছি। ভালো হ বন্ধু, এগুলো করা ভালো না। হুম। মাহি এটা বলে চলে যায় আর শিহাব মাহির কথা অনুযায়ী মাহির পিছন পিছন ক্লাসে চলে আসে। ক্লাস শুরু হবে আরও 15 মিনিট পর, তাই শিহাব বসে থেকে অন্যদের লেখাপড়া দেখছে আর কিছু ভেবে হাসতে থাকে মুচকি। আর মাহি, সে তো এখন ব্যস্ত মেয়েদের কে কে নতুন, কে কোথা থাকে, কি নাম, এগুলো
এরকম করতে করতে যে সময় 9টা 10 বাজে, তখন মাহি ক্লাসে চলে আসে আর এসে শিহাবকে বলে। মামা, আমাদের কাজ আছে, রেডি থাকিস রাতে। শিহাবও বুঝতে পেরেছে, তাই আর কিছু না বলে মাথা নাড়ে। তারপর ক্লাসে স্যার আসে। স্যার সবার কাছ থেকে অ্যাসাইনমেন্ট নেয়, তারপর একটা টপিকে লেকচার দেওয়া শুরু করে। প্রথম ক্লাস শেষ হয় 10টার দিকে, তারপর দ্বিতীয় ক্লাস, এরকম করে সবগুলো ক্লাস শেষ হয়। আর মাহি আর শিহাব সব ক্লাস করে তারপর বাসার দিকে যেতে থাকে। শিহাবের বাড়ি মোড় থেকে এক রাস্তায় আর মাহির বাসার মোড় থেকে আরেক রাস্তায়, তাই দুজন এই মোড় থেকে আলাদা হয়ে যায়। তারপর তারা বাসায় চলে আসে আর মাহি বাসায় আসার পর ওর মা বলল। চলে এসেছিস? হুম। বাসায় সারাদিন কি করিস? কেন? আমি তো দেখি তুই সারাদিন বসে বসে কাটাস, তাহলে তোর অ্যাসাইনমেন্ট করা বাকি থাকে কেন? ও, এই ব্যাপার। আর হবে না। দেখা যাবে। আচ্ছা আম্মু, বৃষ্টি কোথায়? ওই হয়তো ওর রুমে আছে, দেখ গিয়ে, হয়তো পড়তে আছে। ও তো আর তোর মতো না যে সারাদিন আকাম করে বেরোবে। ও অনেক ভালো পড়াশুনো করে, ওর কাছ থেকে কিছু তো শিখতে পারিস নাকি? তো তুমি বলছো ওই পিসির কাছে গিয়ে আমাকে শিখতে, যে কিনা আমার থেকে পরে জন্ম নিছে? তখনই বৃষ্টি রুম থেকে বেরিয়ে বলে। প্রথমত আমি পিচ্ছি না, আর আমি তোকে কোনো কিছু শেখাতে পারবো না, কারণ তোর মাথার ব্রেনের পরিবর্তে গোবর ছাড়া কিছুই নাই। আর দ্বিতীয়ত, আমার জায়গায় ভুলে তোর জন্ম হয়ে গিয়েছিল, নয়তো আমি হতাম তোর বড় বোন। ও তাই নাকি? তো তুই কিভাবে বুঝলি আমার আগে তুই হবি? এটা বুঝতে আর কি লাগে, সহজই তো। তোর থেকে আমার বুদ্ধি বেশি, আর তোর থেকে বেশি আমি পড়ালেখা পারি। আর কি লাগে বুঝতে? ও, তো আমার থেকে বেশি যদি পড়ে থাকিস, তো এটা বলতো কখন 1+1=10 হয়? দেখ, এটা আমি পারি না, এটা তুই ভাবলি কি করে? এটা তো খুবই সহজ। মা, তুমি রান্না করতে যাও, খিদে লাগছে। আর ভাইয়া, তুই আমার রুমে আয়, আমি তোকে বই দেখিয়ে উত্তরের সাথে মিলিয়ে দেখাচ্ছি। চল দেখি। তখনই মাহি বৃষ্টির রুমে যায় আর বলে। দেখা দেখি। দেখ ভাইয়া, আমি জানি তুই বেশি পারিস, আমি কম পারি, তাই বলে তুই আমাকে আম্মুর সামনে এত কঠিন প্রশ্ন করবি? তুই যা চাইবি আমি তাই দেব, তাও আম্মুকে বলবি না। আমি তো আম্মুকে বলবোই। দেখ, তুই আমার ভালো কিউট ভাই, তুই যদি আমাকে কষ্ট দিস, নিজেকে ক্ষমা করতে পারবি তো? তার থেকে ভালো তুই কিছু চেয়ে নে। ঠিক আছে, তো আমার একটা কথা রাখতে হবে। কি কথা? আমি কলেজে কি করি না করি এইসব কিছু আর কাউকে বলতে পারবি না। যদি কথাটা রাখতে পারোস, তাহলে আমি কাউকেই কিছু বলবো না। এটা একটু বড় হয়ে গেছে না? একটু ছোট করলে হয় না? না হয় না, যেটা বলছি ওইটাই। ঠিক আছে, রাখলাম না হয় তোর কথা, কিন্তু সুযোগ পাই আমিও ছাড়বো না তোকে। সে পরে দেখা যাবে। এই বলেই মাহির রুমে চলে এলো। তারপর ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে নিচে এসে খাবার খেয়ে আবার নিজের রুমে চলে যায়। তারপর আজকে রাতে তাদের যে মিশনটা আছে তার সম্পর্কে কিছু তথ্য বের করে আর একটা প্ল্যান তৈরি করে তারা কিভাবে কি করবে। তারপর সব কিছু তৈরি করা শেষ হলে মোবাইল হাতে নিয়ে সময় দেখে 3টা 15 বাজে আর বিকেল হয় 4টা 45-এ। সময়টা ঘুমাবে ভেবে মোবাইলে অ্যালার্ম সেট করে দেয়। ঘুমিয়ে পড়ে। উঠে 4টা 50-এ। 4টা 45-এ অ্যালার্ম দেওয়া থাকলেও উঠতে পারে নাই। দ্বিতীয়বার বাজার সময় সে উঠতে পারে। ওঠার পর সে তার মোবাইল হাতে নিয়ে দেখলো সব কিছু ঠিক আছে কিনা। অনেক সময় দেখা যায় মিশনে গিয়ে কোনো একটা মিস্টেক আছে, তাই মাহি এরকম ভুল করতে চায় না। তাই সব সময় সে কোনো মিশনে গেলে আগে দেখে নেয় সব ঠিক আছে কিনা। যদি সব ঠিক থাকে তবে সে মিশন শুরু করে দেওয়ার নির্দেশ দেয়, নয়তো দেয় না। আর তারা কাজটা করে থাকে টিমের মাধ্যমে। তাদের টিমের সদস্য সংখ্যা 3জন, মাহি, শিহাব, মিথিলা। তার 3জন বিভিন্ন ওয়েবসাইট অথবা যারা দেশের ক্ষতি করবে এমন মনে করে সাইবার জগতে প্রবেশ করে, তাদের সাইবার অ্যাকাউন্ট হ্যাক করে অথবা নষ্ট করে দেয়। কিন্তু তাদের এই কাজের কথা তার 3জন ছাড়া আর কেউ জানে না। তাই তাদের তথ্য বের করে তাদের সাথে যোগাযোগ করতে পারে না, কিন্তু তারা চাইলে যোগাযোগ করতে পারে। তাদের এই কাজটা করা হয় লোকায়িতভাবে। যার ক্ষতি বা উপকার করে তারাই একমাত্র বুঝতে পারে তাদের পিছনে কেউ আছে যারা তাকে সাহায্য অথবা ক্ষতি করতেছে। কারণ তখন তাদের ল্যাপটপে ভেসে ওঠে 3টি ইংরেজি অক্ষর SMM, যার পুরো মিনিং
কেউ জানে না, তবে জানার চেষ্টা করে নাই। যে এমন না, তারা জানতে চেষ্টা করেছে কিন্তু পারে নাই, কারণ তাদের ভিতরে কোনো তথ্য বাহিরে যাবে না। এজন্যই তারা তিনজন ছাড়া অন্য কাউকে টিমে নেয়নি। আর এই টিম লিড করে মাহি। মাহি তাদের মধ্যে সবচেয়ে ভালো পারে এই কাজ, তাই সে টিমটাকে লিড করে। আর শিহাব এর কাছে সব ধরনের সংবাদ আসে। এই সিস্টেম করা হয়েছে। তাদের এই টিম গ্রুপের নাম যখনই তাদের কম্পিউটার বা সাইবার জগতে আসে, খারাপদের জন্য আতঙ্ক আর ভালোদের জন্য উৎসাহ হিসাবে। এই দুইটা মিলে তাদের গ্রুপ এগিয়ে যাচ্ছে। তাদের সিকিউরিটি এত বেশি যে যে জানার চেষ্টা করতেছে তার সব কিছু মাহির কাছে চলে আসে। চেষ্টা করলেও যে জানার চেষ্টা করতেছে তার পুরো তথ্য এবং সব ডিভাইস এর কন্ট্রোল মাহিদের ল্যাপটপে দেখা যায়। আর সাইবার জগতে অ্যাটাক করতে হলে প্রয়োজন তথ্য, আর তথ্য ছাড়া অন্যরা কিছু করতে পারবে না। তাই মাহিদের জন্য সহজ হয়েছে, কারণ মাহিদের তথ্য তো বের করতে পারবে না, উল্টো যারা বের করতে চাইছে তাদের সব তথ্য চলে আসে। আর সাইবার জগতে যে যত বেশি তথ্যের মালিক সে তত বেশি পাওয়ারফুল। এটা হচ্ছে মাহিদের সম্পর্কে অল্প কিছু বর্ণনা। এখন আবার গল্পে ফিরে আসা যাক। মাহি বিকেলে ঘুম থেকে উঠে বাইরে যায় খেলতে। তাদের বন্ধুদের একটা খেলার টিমও আছে যেটা প্রতিদিন খেলে, কিন্তু মাহিম প্রতিদিন খেলাধুলা করে না। মাহিম খেলে এসে আবার মোবাইল নিয়ে বসে, তারপর কোনো আপডেট আছে কিনা তা দেখতে থাকে। যখন দেখে কোনো আপডেট নাই, তখন আগের প্ল্যান মোতাবেক করার জন্য সবাইকে নির্দেশ দেয়। নির্দেশ পাওয়ার পর সবাই এক জায়গায় হয়। তারপর সবাই একসাথে হলে তাদের সামনে একটা গাড়ি, তারা গাড়িতে উঠে বসে। তখন তাদের গাড়িটা এক জায়গায় গিয়ে দাঁড়ালো। তারপর সেই জায়গাটায় নিচে যেতে থাকে, নিচে গিয়ে থেমে যায়। তখন মাহিরা গাড়ি থেকে বের হয়ে একটা গেটের সামনে দাঁড়িয়ে যায়, যে গেট তাদের হাতের স্পর্শ আর মুখ না দেখে খুলবে না। তাই তারা একজন একজন করে দাঁড়ায়। প্রথমে মাহি তার হাতের ছাপ দেয় আর মুখ ক্যামেরার সামনে দাঁড়ায়। তারপর শিহাবি সাড়া দেয় মিথিলাকে যে আগে যাওয়ার জন্য। মিথিলা শিহাব এর সাড়া পেয়েই আগে যায়। তারপর তার মুখ আর হাত স্ক্যান করায়, তারপর শিহাব করে। এভাবে করে তারা ভিতরে ঢুকে। ভিতরে আছে প্রায় 20-এর মতো কম্পিউটার আর 10টা ল্যাপটপ, আর চারিদিকে বিভিন্ন ডিভাইস অ্যাড করা, যাতে এই জায়গায় কেউ আসতে না পারে আর খুঁজে পাওয়া না যায়। তারপর তারা তিনজন 3টা চেয়ারে বসে পড়ে। সেই চেয়ারগুলো অটোমেটিক কাজ করা শুরু করে দেয়। যেমন চেয়ারগুলো মাহি, শিহাব, মিথিলা তিনজনের পা আর বুক নিচের দিকে আটকে ফেলে সিট বেল্টের মাধ্যমে। তারপর চেয়ারকে যেদিকে ইশারা করে ওই দিকেই যায়। এটা হচ্ছে আধুনিক যুগের প্রযুক্তির উন্নয়ন। তাই মাহির কন্ট্রোলে 10 কম্পিউটার আর 4টা ল্যাপটপ, শিহাবের কন্ট্রোলে 5টা কম্পিউটার আর 3টা ল্যাপটপ, আর মিথিলার কন্ট্রোলে 4টা কম্পিউটার আর 3টা ল্যাপটপ। এখন যে সময় যেটার সামনে যেতে হবে ওইটা চেয়ারকে ইশারা করলে ওইটার সামনে নিয়ে যায়। তাদের আজকের মিশনটা হবে, একজন লোকচক্ষুর সামনে বিজনেসম্যান হলেও লোকচক্ষুর আড়ালে লুকিয়ে তিনি বিভিন্ন ধরনের মাদক দ্রব্যের ব্যবসা করেন, আরও অনেক ধরনের অপরাধ করে টাকা উপার্জন করেন। তাই তার টাকা তার অ্যাকাউন্ট থেকে সরিয়ে নিবে আজ, আর পরে কোনো দিন তা আবার গরিবদের মধ্যে দিয়ে দেওয়া হবে। তাই কাজ শুরু করে। তার প্রথমে মাহি যে ব্যাংক ব্যবসায়ী জালাল উদ্দিনের টাকা আছে সেই ব্যাংকের লিঙ্কে ঢুকে, তারপর হ্যাক করে তার অ্যাকাউন্ট থেকে সব টাকা সরিয়ে একটা মৃত ব্যক্তির অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়, যাতে করে তাদের কেউ সন্দেহ না করে। কাজ শেষ হওয়ার পর তারা আবার চলে আসে বাহিরে। তখন তারা গাড়িতে উঠে বসে। গাড়ি তাদের আবার আগের স্থানে দিয়ে যায়। তখন তারা নেমে বিদায় নেয়। মাহির বাসা অন্যদিকে, কিন্তু শিহাব আর মিথিলার বাসা একই দিকে হয়। মাহি তাদের উদ্দেশ্যে বলে, শিহাব, মিথিলাকে বাসায় পৌঁছে দিস। একা একা যাওয়াটা ঠিক হবে না। মাহের, তুই কি ভুলে গেলি আমরা কে? আমরা হলাম SMM গ্রুপের লিডার। আমরা 100 জন আসলেও তাদেরকে শুইয়ে দিতে পারি। আর আমি হয়তো একটু কম পারবো, কিন্তু আমার সাথে সবসময় নিজের নিরাপত্তার জন্য একটা গান থাকে। সেখানে অন্যদের গোনার সময় নেই। সেটা হতে পারে, কিন্তু শত্রুদের কখনো দুর্বল ভাবতে নেই। তাহলে তুই তার সাথে কখনো পেরে উঠবি না। আর বন্ধু থেকে শত্রুদের সম্পর্কে বেশি তথ্য থাকা চাই তোর কাছে, তাহলেই জিততে পারবি। বুঝলাম তো, এখন আমি যাই, পরে কালকে কলেজে দেখা হবে। আচ্ছা। তখন মাহি তাদের বাসার দিকে আসতে থাকে, আর শিহাব আর মিথিলা তাদের বাসার দিকে যেতে থাকে। মাহি বাসায় আসতে আসতে বেজে যায় রাত 9টা। তখন তার বোনের জন্য কিছু চকলেট নিয়ে নেয় সাথে করে। তারপর বাসার দিকে যেতে থাকে, জানে আজকে বাসে গেলে ওর আম্মু বকে দিবে আর ওর বোন ওকে বাঁচিয়ে নিবে।
এই জন্যই বলে যায়, বোন আছে যার তার আর কি লাগে। বোন থাকলে মা বাবার কাছ থেকে সহজে বেঁচে যেতে পারে, তবে বোনের বিয়ের পর তার সাথে থাকবে না ভেবে ভীষণ কষ্ট পায়। বাসার গেটের সামনে আসার পর দেখে গেট খোলাই তো, আর ও ভেবেছে কষ্ট করে বাসার ভিতর ঢুকে যেতে হবে। যাই হোক, বাসার ভিতরে যেয়ে দেখে ড্রয়িং রুমে ওর মা বসে আছে। তা দেখে হালকা একটু ঢুক গিলে তখন তার মা বলল, এত সময় কোথায় ছিলেন মহাশয়? সৎ শান্তভাবে প্রশ্ন করেছে, আর পরিবেশ শান্ত মানে ঝড় আসার পূর্ব আভাস। তাই মাহি নিজেকে যথেষ্ট স্বাভাবিক করে বলে, এই তো আম্মু, একটা নোট ছিল, এটা করার জন্য শিহাবদের বাসায় গিয়েছিলাম, তারপর অর্ধেক করে চলে আসছি। বেশি রাত হয়েছে দেখে আমি তো বৃষ্টিকে বলে গিয়েছিলাম। কেন, ও তোমাকে কিছু বলে নাই নাকি? তখন মাইরামু বৃষ্টির দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। তখন বৃষ্টি মাহির দিকে তাকিয়ে দেখে হাতে চকলেট, তাই না বলে যাওয়ার জন্য ও হ্যাঁ বলে দেয়। বৃষ্টি বলে, আম্মু, আসলে ভাইয়া বলে গিয়েছিল, কিন্তু আমি পড়ার কারণে ভুলে গেছি, তাই তোমাকে বলতে পারি নাই। ও আচ্ছা। হুম। তখন মাহির দিকে তাকিয়ে মাহির আম্মু বলে, আর যাতে এমন রাত করে বাসার বাইরে থাকতে না দেখি। ঠিক আছে। তখন মাহি বৃষ্টিকে বলে, বৃষ্টি, একটু আমার রুমে আয় তো। তখন মাহির কথা মতো বৃষ্টি মাহির রুমে যায়। তখন মাহি বলে, ধন্যবাদ আমাকে বাঁচিয়ে দেওয়ার জন্য। আমি কি এমনি এমনি তোকে বাঁচিয়েছি নাকি? এখন আমার পাওনা আমাকে দে। এই নে। এটা বলেই মাহি বৃষ্টিকে একটা চকলেট দেয়। তখন বৃষ্টি বলে, একটা কেন, বাকিগুলো দে, নাকি তোর গফ আছে করে দিবি? হুম। আমার গফ নাই বুঝলি, আর রইলো বাকিগুলো তোরে দিমু কেন, একটা দিছি এটাই হবে। তুই অনেক কিপটুস রে ভাই, ওইগুলো দে না আমাকে। বৃষ্টি কাঁদো কাঁদো ভাবে বলল, মনে হয় এখনই কেঁদে দিবে। তাই মাহি আর কিছু না বলে দিয়ে দিল। তারপর ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে দিল ঘুম। সকালে ঘুম থেকে উঠে মাহি ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে গিয়ে মোবাইল টিপতে লাগলো। কিছু সময় পর দেখলো শিয়াব কল দিয়েছে, তাই রেডি হয়ে চলে আসলো কলেজে। তারপর আজকে এসে দেখলো শিয়াব, শাহিন, সুমন, জুবায়ের, মিথিলা, তিথি সবাই একসাথে বসে আছে। এগুলো হচ্ছে তার কলেজের বন্ধু। কলেজ শেষ তো সব শেষ, তাই কলেজে যত মজা করা করে। মাহি কাছে গিয়ে বসলো এবং বলল, কে রে, সবার কি অবস্থা? সবাই হাঁটাহাঁটি, কিন্তু তোর দেখাই তো পাওয়া যায় না, ব্যাপার কি? বুঝছো না, বেটা প্রেম করে, তাই এখন তার মিসেসকে সময় দেয়। আমাদের সময় দেওয়ার মতো সময় কি তার কাছে আছে? তো মামা, ভাবি দেখতে কেমন? শাহিন, মামা ডাকলে আমারে, আর আমার কাছে জানতে চাইলে আমি যার সাথে প্রেম করি তার কথা, তাও ভাবি বলে বুঝলাম না। তোর মতলবটা কি? কিন্তু মনে হচ্ছে মতলবটা ভালো না। ভালো হইয়া যা মামা। আমি হলাম নীরব দর্শক। ছি, তুই ধর্ষক তো কাকে করলি? পুলিশকে খবর দিতে হবে নাকি? দেখ, সামনে পরীক্ষা, এখনও যদি তোর কানে সমস্যা থাকে তবে তাড়াতাড়ি ডাক্তার দেখা, নয়তো তোর আর আমাদেরই সমস্যা। তোর আবার কি সমস্যা? আর আমারই বা সমস্যা কি? আমি তো কান দিয়ে সঠিকটাই শুনতেছি। তুই সঠিকটা শুনতে পাচ্ছিস না। শিহাব দর্শক বলেছে, যাকে বলে যে দেখে তাকে, আর তুই কি ভাবলি? আর আমি যদি তোর সাথে প্রেম করি তাহলে ব্রেকআপ হলে তোরও সমস্যা, আমারও। ও তাই? আমি কি তোর সাথে প্রেম করব নাকি হাঁদারাম? সেটা কি আর এখন বলতে পারবি? আচ্ছা যাই হোক, পরীক্ষার সামনে প্রস্তুতি কেমন চলছে সবার? আমার মোটামুটি। তোর মোটামুটি বলেই তো সবার আগে থাকিস, তাই না? এবার আমি তোর সাথে পড়তে যাব, তোর মতো করে আমিও এগিয়ে যাব। চলে কোনো রকম। আমার ফাটাফাটি। কোনো রকম? কিছু বাকি আছে? আমার হালকা। তোর তো সেই লেভেলে, তাই না শিহাব? বলছে তোরে আমার বেশি হয়েছে, আমার আরো অনেক বাকি আছে। বলতে পারিস মোটামুটি হয়েছে। আচ্ছা ঠিক আছে, চল ক্লাসে যাই, দেরি না করে। চল। তখন সবাই ক্লাসে চলে আসে আর যার যার সিটে বসে পড়ে। কিছু সময় পর স্যার ক্লাসে এসে প্রেজেন্ট নিয়ে লেকচার শুরু করে দেয়, আর সবাই সেগুলো নোট করতে থাকে। এভাবে প্রথম ক্লাস শেষ হওয়ার পর দ্বিতীয় ক্লাসে স্যার আসে, সবার কাছ থেকে কাজ দেখার জন্য যায়। আর আজকে মাহি, শিহাব, মিথিলা কেউই কাজ করে নাই, তাই তাদের তিনজন সহ আরও কয়েকজনকে বাইরে দাঁড় করিয়ে রাখে। এভাবে দ্বিতীয় ক্লাসও শেষ হয়। সব ক্লাস শেষ হওয়ার পর সবে সবার থেকে বিদায় নিয়ে যার যার বাসার দিকে যেতে থাকে। বাসায় আসার পর মাহি শিহাবকে বলে, ভাই, পরীক্ষার 2 সপ্তাহ বাকি আছে, আমাকে সাজেশন থাকলে দে, কিছু পড়ি নাই। আচ্ছা, পেলে তোকে দিব না। বাসায় কি করিস এখন? এখন আমি বাসে না। তো কোথায় তুই? আমি বর্তমানে মিথিলার সাথে তাদের বাসে আছি।
ও ভালো, চালিয়ে যা। তুই ফোন না রাখলে চালাবো কিভাবে? ফোন রাখ। ও আচ্ছা, যা রাখছি। তখন মাহি ফোন রেখে ভাবে, শালা সবাই প্রেম করে, আমার ভবিষ্যৎ বই দেখা যে কেন এখনো পায় না, এটাই বুঝি না। দেখতে দেখতে মাহির পরীক্ষা চলে আসে। পরীক্ষার হলে সব শিয়াবের কাছ থেকে কপি করে লিখেছে। আর কি, এভাবে পরীক্ষা চলছে আর তাদের সবার কষ্ট বাড়ছে, কারণ পরে তারা কেউ জানে না কে কোথায় পড়বে। শেষ পরীক্ষা দিন সবাই সবার কাছ থেকে বিদায় নিয়ে নেয়। মাহি কিছুদিন সময় পায় নিজেকে সব কিছু ঠিক করার জন্য। তাই মাহি মিথিলা আর শিয়াবকে গ্রুপ কল করে আর বলে তারা যাতে আজকের সকালেই চলে আসে, আজকে দিনের বেলায় কাজটা করবে। তাই আজকে মাহির প্ল্যান হচ্ছে আজকে এই ব্যাংকের সবার ডেটা হ্যাক করে দেখা যায়। যার ডেটা খারাপ কিছু দেখা যাবে তারটা হ্যাক করা হবে। তাই সকলকেই আসতে বলেছে আর মা বাবার কাছে বলে আসতে বলেছে। সেজন্য মাহি তাড়াতাড়ি রাতে ঘুমিয়ে পড়ে। কালকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে, তারপর কাজ শুরু করতে হবে। ভালোভাবে ঘুম না হলে কাজের কাজ কিছুই হবে না, তাই ভালো একটা ঘুম প্রয়োজন। তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া। সকালে ঘুম থেকে উঠে মাহি ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে গিয়ে নিজেকে প্রস্তুত করে নেয় হালকা সময়ে। তারপর শিয়াবকে কল করে বলে, কিরে, কত দূর? অনেক দূর, রেডি হচ্ছে। মিথিলাকে নিয়ে একসাথে আসিস? মাহি আবার বলে ওঠে, আর আমি মোড়ে আছি, তোরা আসলেই যাব। আচ্ছা ঠিক আছে। এটা বলে শিয়াব কল কেটে দেয়। তখন মাহি বের হয়ে ওর মাকে বলে, মা, আমি একটু বাইরে যাচ্ছি, আসতে রাত হতে পারে, ভয় পেও না। আর আমার পিচ্ছি বোনটা কোথায়? তোমার তো কোনো পিচ্ছি বোন নাই, তাহলে কাকে বলছো? ও হ্যাঁ, আমার তো কোনো পিচ্ছি বোন নাই, আমার তো একটা বুড়ি বোন আছে, তাই না? তখন বৃষ্টি কিছু না বলে তখন মাহি আবার বলে, আচ্ছা বোন, আমি যাইতেছি, আসতে দেরি হবে, তোর জন্য কিছু আনা লাগবে কি? চকলেট আর চটপটি। বেশি চকলেট খেলে কিন্তু তোর দাঁতে পোকা হবে। আর চটপটি, এটা দেখ, শেষে দেখাই যাচ্ছে বাচ্চাদের পট্টি, তাহলে তুই এটা খাবি কিভাবে? আচ্ছা, চটপটি না এনে ফুচকা নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। মাহি আবার বলে, আম্মু আব্বু কোথায়? তোর আব্বু তো সকালেই অফিসে চলে গেছে, কি জানি মিটিং আছে বললো। ও আচ্ছা। এই বলে মাহি চলে গেল বাইরে। আর তারপর মরে গিয়ে টঙে বসে থাকে। তার কিছুক্ষণ পরে দুজন আসে। তারপর সবাই একসাথে হলে তাদের জন্য আজকে কোনো গাড়ি আসে না, কারণ আজকে দিনের বেলায় ওই গাড়ি দিয়ে গেলে সমস্যা হতে পারে। তাই তারা কোনো সন্দেহের মধ্যে পড়তে চায় না। তাই তারা একটা সিএনজি নিয়ে তারপর একটা বাসের সামনে গিয়ে নেমে পড়ে। তারপর সিএনজি চালককে টাকা দিয়ে পাঠিয়ে দেয়। তারপর তারা বাড়িটার পিছনের দিক দিয়ে যায়। তারপর একটা রিমোটে টিপ দেওয়ার পর মাটির নিচে চলে যায়। তখন তারা এটা থেকে ভিতর ঢুকে গেল আর আবার রিমোট দিয়ে মাটি ঠিক করে দিল। তারপর তাদের মুখ এবং হাত স্ক্যান করে ভিতরে ঢুকে তারপর তাদের সিটে বসে এবং কাজ শুরু করে। তাদের কাজ হচ্ছে প্রথমে মিডিয়া হ্যাক করা, তাই কিছু চ্যানেল হ্যাক করে। তারপর তাদের হ্যাক করতে যেটা লাগে তা হচ্ছে একটা কোড, যেটা যেই ডিভাইসে অ্যাক্টিভ আছে সেই ডিভাইসে পাঠায়। তারপর 1 মিনিটের মধ্যে সিন করলেও সেই ডিভাইস থেকে কোড চলে আসে, আবার কিছু না করলেও চলে আসে, আর ডিলিট করে দিলেও এসে যায় একটা নির্দিষ্ট সময়। এ সময় এর মধ্যে চলে আসে। এটা তাদের তৈরি করা একটা সিস্টেম, তাই এই পদ্ধতিতে শুধু তারাই হ্যাক করতে পারে। অন্য কেউ এই পদ্ধতিতে করতে গেলে মাইক থেকে পারমিশন লাগবে। এছাড়া নিজেদের সিস্টেম আরও অনেক আপডেট দিতে হবে, নয়তো পারবে না। তাই মাহিরা সহজেই কাজটা করতে পারে। তারপর চ্যানেল হ্যাক করে সবগুলো একটা নিউজ দেয় যে কিছু সময়ের জন্য দেশের এই ব্যাংকটা হ্যাক করা হবে, তারপর আবার ছেড়ে দেওয়া হবে। আর যারা অসৎ উপায়ে টাকা উপার্জন করছেন তাদের টাকা আর পাবেন না, এমনকি তাদের মৃত্যুও হতে পারে। আর যারা সৎ কাজে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তাদের টাকা থাকবে। ধন্যবাদ। এটা বলেই মাহি আবার সব চ্যানেল তাদের কাছে ফিরিয়ে দেয়। তখন দেশের প্রতিটি চ্যানেল, মিডিয়া এবং সব কিছুতেই প্রচার করা হয় কিছু সময়ের জন্য ব্যাংক হ্যাক হবে এবং যাদের উপার্জন অসৎ উপায়ে করেছেন তাদের টাকাটা হারিয়ে ফেলবেন, এমনকি তাদের মৃত্যু হতে পারে। এবং যারা ভালোভাবে করেছেন তাদের কোনো সমস্যা হবে না বলেছেন একজন হ্যাকার, যার পরিচয় শুধু আমাদের কাছে এতটুকু আছে। তাদের নাম SMM। এখন এটার মানে কি আমরা জানি না, আপনাদের সতর্কভাবে থাকার আহ্বান করা হলো। এই সংবাদ শুনে অনেক বিজনেসম্যান এসেছে টাকা নেওয়ার জন্য, তাদের আর বাড়ি যাওয়া হলো না। তাদের একই ধরনের গাড়ি এসে সেই জায়গায় তাদের মৃত্যু দিয়ে দিয়েছে। আর এদিকে মাহি সারা ব্যাংক খুঁজে অনেককেই পেয়েছে। তার মধ্যে অন্যতম হলো আশরাফ চৌধুরী, বাবুল মিয়া, আতিকুল আহমেদ, নয়ন খান, ফারাজ আহমেদ, জারির সওদাগার,
আহসান তালুকদার, জাবের জাকের, ফয়দুল হাসান, পারভেজ মজুমদার, আরও অনেকেই, তাই উল্লেখ করা হচ্ছে না। এই সবগুলোই অনেক অপরাধের সাথে যুক্ত আছে, তাই এদের সম্পদে ভরপুর। তাই আজ সব কেড়ে নেওয়া হবে। সেই মিশনে আজ এখানে আসা। আর যেগুলো মরেছে তারা হচ্ছে দেশের ক্ষতি করে, ধনী হচ্ছে, তাই তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। তাই মাহি তার লোক দিয়ে সবাইকে মেরে ফেলেছে। এদিকে দাদার কাজ অনেকটাই এগিয়ে যাচ্ছে। ওই ব্যাংক হ্যাক করা হয়েছে তো অনেক আগে, এখন কিছু লোকের ডেটা চেক করা শেষ। কিন্তু মাহি বুঝতে পারে যে সবগুলো দেখতে হলে এইভাবে দেখা সম্ভব নয়। তাই মাহি শিয়াব আর মিথিলাকে বলে তারা দেখতে থাকে। আমি একটা কাজ করি যেটার মাধ্যমে তাড়াতাড়ি কাজটা সম্পূর্ণ করতে পারবো। মাহি এটা বলেই ওর কাছ থেকে সমস্ত ডেটা শিয়াবের কাছে দিয়ে দেয়। আর মাহি নিজে অন্য একটা কাজ ল্যাপটপে নিয়ে নেয়। তার ঠিক 7 ঘন্টা পর কম্পিউটারে আবার কাজ শুরু করে দেয়, কারণ তার কাজ হয়ে গেছে। এখন সে শুধু সফটওয়্যারের একটি ডেটা দিবে, যার যার সাথে মিলে যাবে তাদের অ্যাকাউন্ট হ্যাক হয়ে মাহির কাছে চলে আসবে। এরকম করে প্রায় 20,000 লোকের টাকা তার কাছে চলে আসে। আর সেই টাকাগুলো অন্য কিছু অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়, যেটা অন্যরা সহজে বুঝতে পারবে না। তাই এই পদ্ধতি ব্যবহার করে আর ওই দিনের টাকাটা গরিবদের মধ্যে বিলিয়ে দেয়। তারপর মাহিরা রাত 8টার দিকে বাসায় যাওয়ার জন্য ওই জায়গা থেকে বের হয়। তারপর আগে নেয় তাদের সামনে গাড়ি এসে থামে। তার গাড়িতে উঠে পড়ে। তখন গাড়ি চলতে শুরু করে। কিছু সময়ের মধ্যেই চলে আসে তারা। তখন মাহি বলে, আচ্ছা, তোরা সাবধানে বাসায় চলে যা, আর কেউ যাতে সন্দেহ না করে এমনভাবে থাকবি। এটা আর বলতে, আমরা তো সাবধানেই থাকি। আমাদের সন্দেহ করার মতো কিছু আছে নাকি? আর সমস্যা হলেও সেটার সমাধানও আমার কাছে আছে, তাই চিন্তার কোনো কারণ নেই। আর চেষ্টা করবি যাতে কোনো কুলু না পায়। তোর মধ্যে আলাদা কোনো পাওয়ার আছে, সব সময় সাধারণভাবে চলতে থাকবি, তাহলেই হবে। ঠিক আছে। আচ্ছা। আর তুই নিজের দিকটাও একটু দেখিস, আর পারলে আয়। এই বন্ধের মধ্যে কোথা থেকে ঘুরে আসে। যাওয়া যায়, অনেকদিন ধরে কোথাও ঘুরতে যায় না, চল যাই। ভেবে দেখতে হবে, তবে তোরা যেহেতু বলতেছিস তাহলে তো যাওয়াই যায়, তাই না? মাই আবার বলে ওঠে, তো কোথায় যাওয়া যায় বলতো? তখন শিয়াব হাসতে হাসতে বলে, যেখানে তোর বউকে খুঁজে পাওয়া যায় সেখানে। শিয়াবকে মৃদু ধাক্কা দিয়ে মিথিলা বলে, মাহির কি বউ আছে? হালা, ও বলতেছে বিয়ে করব। তাই আমার মনে হইতেছে ঘুরতে গিয়ে ওর বউয়ের সাথে দেখা হয়ে যাবে। ও তাই নাকি? হুম। আচ্ছা শিহাব, তো এটাও বল, আমার বিয়েটা হবে কবে? লাল শুক্রবারে। লাল শুক্রবারটা আবার কখন? আমি তো চিনি না, আমাকে একটু চিনিয়ে দে। শিয়াব কিছু বলতে যাবে তখন মাই আবার বলে ওঠে, ও বুঝতে পারছি, আমার বিয়ে হবে তোর বিয়ে যেদিন হবে সেদিন, তাই তোরটাও হবে লাল শুক্রবারে। তখন শিয়াব আর মিথিলা দুটোই একসাথে বলা শুরু করে, কিন্তু কি বলে কিছুই বোঝা যায় না। তখন মাই বলে, কি বলিস? কিছুই তো বুঝতে পারছি না, ভালো করে বল। না না থাক, এখন আর বলতে হবে না, এখন বরং আমি বাসায় চলে যাই, নয়তো আম্মু বকা দিতে পারে। যা যা, পিচ্ছি পোলা যেতেই পারে। তোর আম্মুই এমন করে, আমাদের নোটেন্স। আমাদের এমন করার মতো কেউ নেই, আমরা নিজেদের মতো চলতে পারি। ওইটা তোদের ব্যর্থতা। মাই এটা বলেই দৌড় দেয়। তারপর বাসায় চলে আসে। বাসায় আসার পর আজকে তেমন কিছু বলে নেই, শুধু বলেছে, আজকে এত কিছু হয়ে গেছে, তুই কোথায় ছিলি? আর রাত্রে করে আসার মতো কি কাজ ছিল তোর? মাই এটার প্রতি উত্তরে বলল, মা বাবা কোথায়? চলে আসছে তো? হুম। আর বৃষ্টি? রুমে আছে, দেখে আসতে পারিস। আচ্ছা দেখতেছি। এই বলে মাহি বৃষ্টির রুমে গিয়ে দেখে কথা বলতেছে। তখন মাহি বলে, কিরে শাকচুন্নি, কার সাথে কথা বলিস? তখন বৃষ্টি ডেকে তাকিয়ে বলে, বফের সাথে কথা বলতেছি। তোর কোনো সমস্যা? না না, আমার কোনো সমস্যা নাই, কিন্তু এটা তোর কত নম্বর বিয়ে? তখন বৃষ্টি কিউট ফেস বানিয়ে বলে, তুই এটা আমাকে বলতে পারলি? আমাকে দেখে কি তোর খারাপ মেয়ে মনে হয়? আচ্ছা, ওই রকম কিছু মনে করব না। এখন বলতো, কার সাথে কথা বলতেছিস? আমার এক বন্ধুর সাথে। বন্ধু? মাহি, তোর সাথে একটু পর তোর রুমে গিয়ে বসে কথা আছে, এখন যা। ও আচ্ছা। তখন মাহি তার রুমে চলে যায়। রুমে গিয়ে একটু কথা আসতে থাকে। তখন মাহি সবার সাথে কথা বলে, তারপর খেয়ে দিয়ে ঘুম দেয়। এভাবে দিনকাল চলতে থাকে। দেখতে দেখতে মাহিদের অনার্সের অ্যাডমিশন পরীক্ষা চলে আসে। পরীক্ষা ভালোভাবেই দেয়। তারপর তাদের মধ্যে শিয়াব মিথিলা একটাতে পড়ে আর মাহি একটাতে, তাই অল্প একটু কষ্ট হয়ে যায় তাদের। ভার্সিটির প্রথম দিন মাহি বেশ গোছালোভাবে ভার্সিটিতে যায়। তখন সে দেখতে পায়
এখানে অনেক ধরনের খারাপ কাজ চলে, যেমন মাদক দ্রব্যর ব্যবহার করে অনেকে নেশা করে থাকে, আবার কেউ কেউ ভার্সিটিতে স্মোকিং করে, আবার অনেকে মেয়েদের ডিস্টার্ব করে। সব মিলিয়ে ভার্সিটির অবস্থা মোটামুটি খারাপ বলেই চলে। তাই মাহি দেখে মনে মনে বলে, আমি যেহেতু এখানে পা দিয়েছি, সুতরাং সব কিছু শেষ করে দিব তোদের। এখানে ছাত্ররা আসে পড়তে, কিন্তু তোদের মতো কিছু লোকের জন্য তারা ভালোভাবে পড়তে পারে না। মাহি মনে মনে এটা বলে সামনে যেতে থাকে। তখন একটা ছেলে ডাক দেয়। এই বাপের বেটা, এদিকে আয়। ছেলেটাকে দেখায় মাহির রাগ উঠে যায়, কারণ ছেলেটার হাতে ছিল সিগারেট, আর ওর সামনে কিছু ছেলে মেয়ে কান ধরে উঠবস করতেছিল। তখন মাহি তার সামনে গিয়ে বলে, কি হয়েছে ভাই, ডাকলেন কেন? তখন ছেলেটা তার সাথে ছেলেদের বলে, দেখ দেখ, বাচ্চা ছেলের মুখে বুলি ফুটেছে। এটা শুনে মাহি মুচকি এসে তার হাতটা মুখে নিয়ে দাড়িতে হাত বোলাতে বোলাতে বলে, আমার মুখের বলিটা সব সময় সব জায়গায় প্রস্তুত থাকে। এখন এত পেশাল না পেরে সোজাসাজি বলেন তো কেন ডেকেছেন? আমরা কি তোর কাছে জবাবদিহিতা করতে বাধ্য? তার থেকে বেশি তুই বাধ্য আমাদের কাছে জবাবদিহিতা করতে। তাই নাকি? তো কেন? আমি কেন তোদের কাছে জবাবদিহিতা করব? আর মনে মনে বলে, ভাবছিলাম ভালো ব্যবহার করব, কিন্তু না, তোরাই খারাপ ব্যবহার করতে বাধ্য করেছিস। এখন তো শুধু তুই তোকারি করছিস, বেশি কিছু করবি তো এখনই তোদের মৃত্যু দিয়ে উপরে পাঠিয়ে দিব। তখন ছেলেটা বলে, কি রে, আমরা কি বলেছি শুনতে পাস নাই নাকি? কি বলছিস? শুনতে তো পাই নাই, আর শোনার ইচ্ছাও নাই। তাই তোরা তোদের মতো থাক, আমি গেলাম। মাহি এটা বলে চলে আসতে থাকে। আর ভার্সিটির প্রায় সবাই মাহির কাজ দেখে অবাক। আমি এটাই বুঝতে পারতেছি না, এত অবাক হওয়ার কি আছে? আর এরাই বা এভাবে কান ধরে উঠবস করতেছে কেন? মাহি যখন যেতেছিল তখন ওই ছেলেদের মধ্যে একজন যেতে চাচ্ছিল তাকে মারতে, কিন্তু তার সাথে মিহির কথা হয়েছিল, সে থামিয়ে দিল। তখন মাহি চলে যায় আর গিয়ে ক্লাসে বসে পড়ে। যেহেতু তার কোনো বন্ধু হয়নি এখনও, তাই বাইরে বসে কোনো কাজ নেই। আর মাহি হচ্ছে সবসময় পিছনের দিকে বসে, তবে এটা যেহেতু নতুন অভিজ্ঞতা তাই মাঝেই বসে। কিছু সময় যাওয়ার পর একজন মাহি তাকে পাশে বসতে দেখে আবার মাথা নিচু করে নেয়, কারণ মাহি মোবাইলে এই ভার্সিটি সম্পর্কে তথ্য দেখছিল। তখন ছেলেটা তার পাশে বসে পড়ে দেখে মাহি আর কোনো তথ্য দেখতে পারে না। তখন ছেলেটার দিকে তাকায়, আর ছেলেটাও হাত বাড়িয়ে বলে, আমি রোহান, এইবার এখানে নতুন এসেছি। আমি মাহি, এখানে তোমার মতোই নতুন এসেছি। হাত মিলিয়ে কথাটি বলে মাহি। তখন রোহান আবার বলে ওঠে, তোমার সাহস আছে বলতে হবে, নয়তো ওই সময় ওই কাজটা করতে পারতে না। এটাতে সাহসের কি আছে? যে কেউই তো আমার মতো কথা বলতে পারবে। ওই ছেলেকে ভয় পায় এটাই বুঝি নাই এখনো। মাহির কথা শুনে ছেলেটা বলে, ও, তো এই কথা তুমি জানো না? এই ছেলেকে তো তাই এমন করে বলতে পারছো। এই ছেলের সম্পর্কে জানতে হবে এমন তো কোনো কথা নেই। এই ছেলে হচ্ছে এই ভার্সিটির বড় ভাই, কারণ ওর বাবা এই ভার্সিটিতে টাকা দেয় প্রতি মাসে। আর ও হচ্ছে এই শহরের সব থেকে বড় মাফিয়া। তার হাত নাকি আন্ডারওয়ার্ল্ডে আছেন, তাই ওর সাথে সহজে কেউ লাগতে যায় না। কিন্তু তুমি তো লেগেই গিয়েছো, এখন না জেনে তোমার কি হাল করে? সাধারণত আমি এগুলো তোয়াক্কা করি না, কারণ আমি কোনো ধরনের অন্যায় সহ্য করি না। আর তুই, এই তুমি করা বাদ দে। বন্ধুদের মধ্যে তুমি চলে না, তুই করে বল। আচ্ছা, তুই করেই বলবো। আচ্ছা, তো তোর বাসায় কে কে আছে? বাবা, মা, আমি আর আমার ছোট একটা বোন আছি। তোর? তোর মতোই। তা ওই ছেলের বাবার নাম কি বলতো একটু? ছেলের বাবার নাম হচ্ছে জামাল চৌধুরী। আর তার ছেলের নাম কি? রোহিত চৌধুরী। ও, তো তার সম্পর্কে কতটুকু জানিস? অল্প একটু জানি। আমি এই শহরে নতুন আসছি তো, তাই বেশি একটা জানি না, কিন্তু আশা করি খুব তাড়াতাড়ি জেনে যাব। তখন মাহি আর কিছু বলতে পারে না, কারণ স্যার চলে আসে। স্যার এসে আজকে যেহেতু প্রথম দিন সবার সাথে পরিচয় নেই, তারপর সবার নাম খাতায় তুলে তাদের আজকে কোনো ক্লাস হবে না জানিয়ে দেওয়া হয়। তখন মাহি রোহান এর থেকে বিদায় নিয়ে রওনা হয় বাসার দিকে। আর রাস্তার দিকে ঝামেলা হবে যে এটা মাহি ভালো করে জানে, কারণ কোনো মাফিয়া অপমানিত হলে তার যার হাতে অপমানিত হয় সেই মাফিয়া তাকে মেরে ফেলে। তাই সে আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছে, তার মোবাইলের লোকেশন অন করে রেখেছে। শেফকে ছোট্ট করে একটা মেসেজ দিয়ে দেওয়া হয়েছে, তার উপর আক্রমণ হবে ভেবে এগুলো করাতে মাহির উপকারী হচ্ছে। কারণ সামনে গিয়ে দেখে কিছু ছেলে দাঁড়িয়ে আছে ঝামেলা করার জন্য। তাই মাহি শেফকে ইশারা করে দেয় আর ও পুরো জায়গা খালি করে দেয়। আর মাহি সোজা বাসায় চলে আসে।
আর শিয়াবকেও বলে চলে যেতে। তখন শিয়াব ও মাহির কথা মতো চলে আসে। মাহি বাসায় যাওয়ার পর মাহির মা মাহিকে বলে, কিরকম কাটলো ভার্সিটির প্রথম দিন? অনেক ভালো। ও তো কোনো সমস্যা হয়নি তো? না। তখনই বৃষ্টি বের হয়ে বলে, আমার জন্য কি নিয়ে এসেছিস? তখন মাহি বলে, সরি রে, আজকে তোর জন্য কিছু আনতে পারি নাই। প্রমিস করছি কালকে তোর জন্য অনেক কিছু আনবো। আজকে ভুলে গেছি, তবে তুই যদি চাস তাহলে তোর জন্য আমার নতুন বন্ধু রোহানকে দিয়ে দিতে পারি বিয়ে হিসেবে। এটা শুনে বৃষ্টি রেগে যায়, মাহিকে তাড়া করতে থাকে আর বলে, তবে রে, তোর একদিন কি আমার একদিন। তখন মাহি দৌড়ে রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। কিছু সময় পর মাহি রুম থেকে বের হয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। সন্ধ্যায় উঠে বাহিরে যায়, আসে রাতে, তারপর খেয়ে দেয় ঘুম। সকালে উঠে মাহি ভাবে, সবার জীবনে ভার্সিটি লাইফে জিএফ বিএফ আসে, আমারটা মনে হয় বিয়ের দিন আসবে। তারপর বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে গিয়ে নিজেকে পরিপাটি করে নেয় ভার্সিটিতে যাওয়ার জন্য। তারপর বের হয়ে ভার্সিটিতে চলে আসে। আর ভার্সিটিতে ঢোকার সময় মাই ফোন টিপতে টিপতে ঢুকছিল, কারণ কালকে বাসায় গিয়ে আর মনে ছিল না ভার্সিটি সম্পর্কে তথ্য নেওয়ার। তাই এখন দেখতে দেখতে ভার্সিটিতে ঢোকার সময় কারোর সাথে ধাক্কা লেগে দুজনেই পড়ে যায়। তখন সামনের ব্যক্তিটি বলে ওঠে, দেখে শুনে চলতে পারেন না, নাকি চোখ বাসায় রেখে এসেছেন? কোনটা? আমার প্রথম দিনের মেজাজ খারাপ করে দিল। এগুলো যে চোখ কোথায় থেকে আসে? তখন মাহি বলে, সরি, আসলে আমি দেখি নাই। আসলে আমি ফোনের দিকে তাকিয়ে ঢুকেছিলাম, তাই আপনার সাথে ধাক্কা লেগে গেছে। কিন্তু আপনি আপনার চোখকে বাসায় রেখে আসছেন নাকি? ওই, আমাকে আপনি ফেলে দিয়ে আবার আপনি বড় গলায় কথা বলতেছেন? তো আমার গলা কোন দিক দিয়ে আপনার কাছে বড় মনে হচ্ছে? মজা করেন আমার সাথে? কত ব্যথা পেয়েছি আপনি কি জানেন? না তো। তখন এইখানে আসে কালকে মাহির সাথে যার ঝামেলা করেছে সেই ছেলেটা, বলে, কি রে, কি হয়েছে এখানে? মাই কিছু বলতে যাবে তার আগে মেয়েটা বলে ওঠে, দেখেন না ভাইয়া, উনি আমাকে ফেলে দিয়ে এখন আবার আমার সাথে তর্ক করতেছে। কি রে, এইগুলো কি? কালকে না ডায়লগ ছাড়লি, তাহলে আজকে তোর নামে এসব কি বলে? সেটা তোর না দেখলেও চলবে। এখন যা এখান থেকে, ভেজাল করিস না। অবশ্যই, এই মেয়েটা ভীষণ সুন্দরী। এই মেয়েকে একদিনের জন্য আমার বেড পার্টনার বানাতে পারি। কোনো সমস্যা আছে কি সুন্দরী? আশা করি নাই, কারণ এক রাত কাটালে অনেক টাকা দেবো, যেহেতু তুমি সুন্দরী। এটা শুনে মেয়েটার রোহিতের উপর হাত তুলতে চায়, কিন্তু তুলতে পারে না। আর কারণ মাহি থামিয়ে দিয়ে ওই রোহিতের উদ্দেশ্যে বলে, তোকে তো এই মেয়েদের হাত দিয়ে মায়ের খেয়ে তো তোর কিছু হবে না, মায়ের খেতে হবে আমার হাতে। মাহি এটা বলে জোরে একটা মেরে দেয়। তারপর দৌড়ে বাইরে চলে আসে, জানে আজকে আর ক্লাসে যাওয়া যাবে না। তাই বাইরে এসে ওই লোকেদের ছোট্ট করে একটা মেসেজ করেই বলে দেয়, তাদের এখানে প্রয়োজন, তাই সবাই যেন অতি তাড়াতাড়ি চলে আসে। তখন মাই ফোন পকেটে রেখে পিছনে ঘুরে দেখে তার সাথে ঝগড়া করা সেই মেয়েটা পিছনে দাঁড়িয়ে আছে। তা দেখে মাহি বলল, কি হলো, আপনি আমার সাথে এসেছেন কেন? তখন মেয়েটি বলে, আপনি থাপ্পড় মারার পর নিজেকে অনেক ছোট মনে হচ্ছিল, তাই আমি থাপ্পড় দিয়ে দৌড়ে চলে আসলাম আপনার সাথে। ও, তা তোমার নাম কি? জি, আমার নাম জারা। এখানে খালার বাসায় থেকে ভার্সিটিতে আসছি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। ও, আমি মাহি, সেম ইয়ার। তার মানে আমরা ক্লাসমেট? তাহলে বন্ধু তো হতেই পারি। বন্ধুর থেকে বেশি কিছু? এটা শুনে যারা একটু লজ্জা পায়। আর তখনই রোহিত চলে আসে, সাথে কিছু ছেলেপেলেও আসে। তখন তা দেখে ছেলেটি মাহির পিছনে দাঁড়িয়ে যায় আর বলে, বাঁচতে যদি চাস তবে এখান থেকে চলে যা, নয়তো একটাও বেঁচে যেতে পারবি না। তখন মাহির বলা কথা থেকেও পাত্তা না দিয়ে এগিয়ে যায় মারার জন্য। তখন যে যায় সেই মারা পড়তেছে দেখে রোহিত গান বের করে শ্যুট করতে যাবে। এমন সময় মেয়েটি মাহিকে বাঁচানোর জন্য ওকে টান দিয়ে দেয় আর দুজনই পড়ে যায়। তখন মাহি দেখে গান এদিক নিয়ে দাঁড়িয়ে আছে রোহিত, তাই মাহি নিজের হাতের ইশারা দিতেই সেখানে সবার লাশ পড়ে যায়। তা দেখে যারা ভয় পেয়ে যায় আর তাই মাহিকে আরো জোরে জড়িয়ে ধরে, কারণ যারা তো আর জানে না যে মাহি এই কাজটা করেছে, তাই মাহিকে জড়িয়ে ধরে। আর মাহির অবস্থা খারাপ, কারণ জীবনে প্রথম কোনো মেয়ে এত কাছে এসেছে। তাই কিছু সময় দুজনই নীরব থাকে। তারপর মাহি বলে ওঠে, আরে সারো, এখন সব ঠিক হয়ে গিয়েছে।
বেশি সময় এখানে থাকলে পুলিশের কাছে যেতে হবে, তাই এখান থেকে ভাগাই ভালো হবে মনে হয়। হুম, ঠিক আছে চলেন। ওই দাঁড়াও, আমরা তো বন্ধু তাই না? হুম, কেন? তাহলে তুমি আপনি করে বলছো কেন? আচ্ছা, তুমি করে বলবো, চলবে? হুম, আজকে আর ক্লাসে যাওয়া হবে না, চল কোথাও যাওয়া যাক। আচ্ছা, কিন্তু জায়গা তুমি নির্ধারণ করবে। না তুমি? আমি তো এখানে নতুন, তেমন বেশি কিছু চিনিও না। আচ্ছা চল তাহলে, আমি তোমাকে নিয়ে যাই। ওকে, কিন্তু কোথায়? এটা তো বলা যাবে না, গেলেই দেখতে পাবে। নাকি ভয় পাচ্ছ যে তোমাকে নিয়ে মেরে ফেলবো? ঠিক আছে, বলতে হবে না। আর রইলো ভয়, সেটা আমি পাই না। ও তাই তো, আমাকে ওই সময় এভাবে জড়িয়ে ধরেছিলে যে, ছাড়ার নামই নেই, আমি বলার পর ছেড়ে দিয়েছো। তখন যারা আর কোনো কথা বলে না, তা দেখে মাহি বুঝতে পারে যে যারা লজ্জা পাচ্ছে। তাই মাহি কথা ঘোরানোর জন্য বলে, সমস্যা নাই, তুমি তোমার বন্ধুকে জড়িয়ে ধরেছো, তাই বলে অন্য কাউকে জড়িয়ে ধরলে কিন্তু আমি কষ্ট পাবো, কারণ যা আমার পুরোটাই আমার, এক কোণাও অন্যকে দেই না। ঠিক আছে, সমস্যা নাই। মাহি আর যারা তখন কথা বলতে বলতে চলতে থাকে। হেঁটে হেঁটে কিছু সময় পর মাহি বলে, এখন চল এইদিকে যাই, কারণ এখানে দেখার মতো কিছু না থাকলেও পরিবেশটা অনেক ভালো, চল গিয়ে বসি। ঠিক আছে, চল। তখন তারা গিয়ে একটা বেঞ্চে বসে। এটার সামনেই একটা লেক। যারা সেদিকেই তাকিয়ে বলে, আপনি এই শহরে কত বছর ধরে আছেন? আমার জন্ম এই শহরেই। ওহ সরি, বুঝতে পারি নাই। সমস্যা নাই, তা আপনার বাসা কোথায়? এখানে আমি আমার খালার বাসায় থাকি, আমাদের বাসা গ্রামে। ও, তা কোন গ্রামে? আপনি চিনবেন? বলো, না চিনলেও সমস্যা নাই, লোকেশন ম্যাপ দেখে তোমাদের বাসায় তো যেতে পারবো। হুম, আমার গ্রামের বাড়ি বেলাসি, রায়ত ইউনিয়ন, কাপারিস উপজেলা, গাজীপুর জেলা। মানে এই জেলাতেই শুধু গ্রাম আর শহরই টুকুই। যার কথা শুনে মাহি মনে মনে হেসে বলে, তুমি যেই গ্রামের কথা বলছো ওইটা আমি আরো আগেই চিনি। কিন্তু মুখে বলে, তাহলে তো কাছেই। হুম, কিন্তু আপনারটা তো আরো কাছে। হুম, তা ঠিক। মাহি আবার বলে, বাসায় কে কে আছে? এই তো আব্বু আম্মু। তার মানে তাদের একমাত্র সন্তান তুমি? হুম, আমিও। একমাত্র দেখে একটু ভাবটা বেশিই হয়। হুম, ওইটা আমারও। মাহি আবার বলে, কিন্তু তাহলে তো মনে হচ্ছে আমাকেই শেখাতে হবে সব। এটা শহর, এখানে কোথায় কিভাবে থাকতে হয়। হুম, আপনি তো শিখাবেন, কারণ আপনি তো আর নিজের কোনো কিছু অন্যকে দেন না। তাহলে যেহেতু আমাকে নিজের বলে দাবি করেছেন, তাহলে কি আমাকে অন্যদের থেকে শিখতে দিবেন নাকি? ওব্বা, আপনার মাথা আছে তো ভালোই। আপনার কি কোনো বন্ধু নাই নাকি? না, আমি তো এখানে নতুন, তাই কোনো বন্ধু নাই। কিন্তু আমার তো আছে। থাকলে থাকতে পারে, কিন্তু সব যাতে ছেলে হয়, মেয়ে যাতে না হয়। আমিও তোমার মতোই নিজের কিছুকে অন্যদের সাথে শেয়ার করি না। মেয়ে ফ্রেন্ড তো আছে। কি? না মানে ওইগুলা সব আমার বন্ধুদের জিএফ। ওহ ঠিক আছে, আর অন্য মেয়েদের দিকে না তাকালে ভালো হয়। ঠিক আছে। হুম, এই দেখো, দাও না কিনে। ঠিক আছে, দিচ্ছি। এটা বলে মায়ের সামনে আইসক্রিম বিক্রি করতেছে, যেখানে সেখানে যায়। তারপর আইসক্রিম নিয়ে টাকা দিয়ে আবার নিজের জায়গায় চলে আসে। যারাকে বলে, এই নাও তোমার প্রিয় জিনিস। তুমি কিভাবে জানলে এটা আমার প্রিয় খাবার? বাংলাদেশের প্রায় 90% মেয়েদের এটা পছন্দের, তাই মনে হলো এটা তোমারও, তাই আর কি। তার মানে তুমি আগেও প্রেম করেছো তাই না? হুম হুম। না, আমি ওইটা মিন করি নাই। আমি বলছি যে আমার বোনদের খেতে দেখছি, তাই বলছি আর কি। ও আচ্ছা। হুম। মাই মনে মনে বলে, কি মেয়েরে বাবা, আমি বলছি যে এটা মেয়েদের পছন্দের তালিকায় আছে, তাই সে ভেবে নিয়েছে আমি মেয়েদের সাথে থাকছি, ঘুরছি। অবশ্যই মেয়েরা একটু বেশি বুঝে অল্পতেই। তখন যারা মাইকে বলে, কি হলো, আমাকে দিয়ে তোমারটা তোমার হাতেই রেখে দিয়েছো কেন? হুম হুম, তুমি খেতে পারো না নাকি? এই তো খাচ্ছি। মাই এটা বলে খাওয়া শুরু করলো। আর যারাও তাদের দুজনের শেষ হলে মাহি বলে, তো চল আজকের মতো যাওয়া যাক,
কালকে আবার দেখা হবে। হুম, ঠিক আছে, আজকের মতো যাই। কালকে তো আপনি আসবেন, তাই না? হুম। তখন তারা দুজন দুইটা রিক্সা করে তাদের বাসার দিকে রওনা হতে নেয়। তখন দুজনেই একসাথে রিক্সা চালককে বলে। মামা দাঁড়ান একটু। তখন তাদের দুজনের রিক্সাই দাঁড়ায়। তখন মাহি বলে, এই যে তোমার নম্বরটা না দিয়ে কোথায় যাও? ওহ সরি, আসলে ভুলে গিয়েছিলাম। নাও, 019833234। ঠিক আছে, এখন যাই, ফোনের অপেক্ষায় থাকবো। ঠিক আছে যাও। তখন যারা আবার রিক্সা চালককে বলে। চলেন। মাহিও রিক্সা চালককে বলে। চলেন। তারপর তাদের রিক্সা কিছু রাস্তা একসাথে যাওয়ার পর তাদের রাস্তা ভিন্ন হয়ে যায়। মাহি বাসে চলে আসে। তখন তার মা বলে, এত তাড়াতাড়ি চলে আসলি যে? আসলে আম্মু, হয়েছে কি? কি হয়েছে? এত ঘুরিয়ে ফিরিয়ে না বলে সোজাসুজি বল। আগে বলো, রাগ করবে না? ঠিক আছে, করবো না, বল। তোমার বৌমাকে পাইছি আজকে। কি? তুই 2 দিন গেল না, এখনই বিয়ে করে নিয়েছিস ভার্সিটিতে? এই দুঃখ আমি কারে বলবো? মাহি অবাক হয়ে কিছু সময় তার মায়ের দিকে তাকায় আর মনে মনে বলে, আচ্ছা, মহিলারা এত নাটক করে কেমনে? অবশ্যই সবই ওই স্টার জলসার কেরামতি। রাত দিন স্টার জলসা দেখে সেগুলো পরিবারের উপর অ্যাপ্লাই করে। কিন্তু আমার মা যে কেমনে ভবিষ্যৎ বউ বলছি, আর একজন শুনছে তার ছেলে বিয়ে করে নিয়েছে। এসে ভাবতে ভাবতে নিজের রুমে চলে যায়। কিছু সময় পর ফ্রেশ হতে যায়। ফ্রেশ হয়ে এসে আজকে যেই নাম্বারটা নিয়েছে, মানে যারকে ছোট্ট করে একটা মেসেজ লিখে। মেসেজে বলে, আমি চলে এসেছি, তুমি কি ঠিকভাবে বাসায় চলে গেছো? তখন সাথে সাথে যারা রিপ্লাই দেয়, লেখা আছে, হুম, আমি চলে এসেছি। তা কি করো? মাই আবার মেসেজ দেয়, এই তো ফ্রেশ হয়ে মাত্র বসলাম। তুমি? আমিও। খাবার খাবে কখন? এখনই। তুমি কখন খাবে? এখনই। আচ্ছা, খাবার খেয়ে মেসেজ করো। আচ্ছা। হুম, ঠিক আছে। তখন মাহি আর যারা চলে যায়, তাদের মোবাইল রেখে দেয়। আর মাহি খাবার খেতে চলে যায়। আর গিয়ে খাবার খেয়ে আবার রুমে এসে যারাকে এবার কল দিয়ে দেয়। তখন যারা কল ধরে বলে, কি সাহেব? হুম, কল দিলেন যে? মেসেজ দেওয়ার কথা ছিল কিন্তু। দেব, কিন্তু ফেসবুকে তুমি তোমার ফেসবুক আইডি দাও। ঠিক আছে, কল কাটো, আমি মেসেজের লিংক দিতাছি। আচ্ছা। এটা বলে মাহি কল কেটে দেয়। আর যারা তার ফোনে একটা মেসেজ পাঠায়, তা দেখে মাহি দেখে একটা লিংক। তাই সে এটাই ঢুকে দেখে যারারই খুব সুন্দর করে একটা ছবি তোলা। যারা তাকে চিনে না, তার বুঝতে পারবে না যে এটা যারার পিক, কিন্তু মাহি চিনে, দেখে বুঝতে পারছে। তখন মাহি তার আইডিতে ঢুকে যারার আইডিতে মেসেজ দেয়। এরপর সাথে সাথে যারা রিপ্লাই দেয়, কি করো? এই তো মহারানীর সাথে কথা বলতেছি। তুমি কি করো? আমিও তো আমার মহারাজের সাথে কথা বলতাছি। তা তোমার আব্বু কি করে? বিজনেসম্যান। তোমার আব্বু? আমার আব্বু তো গ্রামের মেম্বার। ও, বুঝতে পারছি। কালকে আসছো তো? আমার যদি এমন কিউট একটা ইয়ে থাকে, তাহলে কি আর না এসে পারি? কেউ যদি কেড়ে নেয়? এমনিতেই আজকে রোহিত মারা গিয়েছে, সাথে তার সাথীরা, তাই চিন্তার কোনো কারণ নেই। এরা ছাড়া আর কারোর সাহস নেই। আচ্ছা, তুমি কি মুভি দেখো না? কেন এটা মনে হলো? মুভিতে দেখবে একটা ভিলেনকে মারলে আর একটা ভিলেনের জন্ম হয়। এভাবেই এখানেও রোহিতকে মারার পর আর একটা ভিলেন হবে। তাহলে কি তুমি বলতে চাচ্ছ যে তুমি নায়ক, আমি নায়িকা? হুম, কিন্তু তোমার মাথায় এটা ঢুকলো কিভাবে? আমি আগে থেকেই বুদ্ধিমতী। তাই নাকি? আমার তো মনে হচ্ছে তুমি কোনো সময় সুযোগ পেয়ে আমার মাথার সাথে তোমার মাথা বাড়ি দিচ্ছ। সমস্যা আছে নাকি? একদমই না, আমার এসবে কোনো সমস্যা নাই, কারণ তুমি তো আমার। মাহি আবার বলে ওঠে, আচ্ছা, এখন রাখি নাকি? বন্ধুরা বাইরে অপেক্ষা করছে। ওহ ঠিক আছে, কিন্তু এসে কল দেবে, কোনো মেয়ের দিকে তাকাবে না, ঠিক আছে? ঠিক আছে। মাহি মনে মনে বলে, মেয়ে মানুষ কি রে বাবা, যুদ্ধে গেলেও বলে দিবে মেয়েদের দিকে না তাকাতে, অথচ তাদের জান যে চলে যেতে পারে এটা নিয়ে কোনো টেনশন নাই তাদের। মেয়ে মানুষকে এই জন্য নোবেল দেওয়া উচিত। এসব ভাবতে ভাবতেই দেখে যারা কল কেটে দিয়েছে। তা দেখে মাহি একটা জোরে নিঃশ্বাস নেয়। তারপর নিজের ব্যাগ থেকে একটা ফোন বের করে
ওটার কিছু একটা করে, আবার জায়গা মতো রেখে দেয়। তারপর শেফকে কল দেয়। তখন শেফ মিথিলার সাথে কথা বলছিল, তাই আর কাটে না। শেফ কল রিসিভ করে বলে, হ্যাঁ বল, আমি আরও একসাথেই আছি। শোনো বলি, তোরা চলে আয়, আজকে কিছু ডেটা বের করতে হবে। ঠিক আছে, এখন বের হবি? এই তো বিকেলের দিকে আসবো, রাতে চলবে? আমাদের কোনো সমস্যা নেই, তোরই সমস্যা, কারণ তোর আম্মু বকে আর আমাদের কিছু বলে না। তা ঠিক, তাই তো কাজটা আগে করতেছি। তোর যা ভালো মনে হয়। তখনকার মতো মাহি তাদের সাথে কথা বলে শেষ করে ঘুম দেয়। ঘুম থেকে উঠে মাহি ফ্রেশ হয়ে এসে যারাকে মেসেজে বলে, একটু বাইরে যাব, আসতে রাত হবে, এখন আর আমাকে ফোনে পাবে না। আর বাইরে গিয়ে আম্মুকে বলে, আম্মু বাইরে যাই, আসতে দেরি হবে কিন্তু। চিন্তা করবে না একদম, এখন ঠিক আছে। কই যাচ্ছ? এই তো বন্ধুদের সাথে একটু ঘুরতে। আচ্ছা যা তাহলে, কিন্তু সাবধানে। আম্মু আমি কি এখনো ছোট রয়েছি নাকি যে আমাকে সাবধান করে দিচ্ছ? মা বাবার কাছে সন্তান সবসময় ছোট থাকে। আচ্ছা থাক, তাহলে আমি যাই, ওরা আবার অপেক্ষা করতেছে। আচ্ছা আম্মু, বৃষ্টি কোথায়? নিজের রুমে হয়তো ঘুমায়। ও আচ্ছা, আমি যাই, ওকে বলে দিও, আর ওর জন্যে কিছু না আনলে তো খবর করে ছেড়ে দেবে। এটা বলে মাহি বাসা থেকে বেরিয়ে পড়ে। শেফকে মেসেজে বলে, মিথিলাকে নিয়ে চলে আয়, আমি ততক্ষণে এক রাউন্ড খেলে নেই। মাহি আর কোনো উত্তরের অপেক্ষায় না থেকে ফোন অফ করে দেয়। তারপর মরে গিয়ে নিজের আরেক ফোন, যেটার কথা মাহি শেফ মিথিলা ছাড়া আর কেউ জানে না, সেটা বের করে। সবগুলো সিসি ক্যামেরা এই রাস্তা থেকে শুরু করে তাদের ঠিকানা পরে পর্যন্ত হ্যাক করে, কারণ যাতে তাদের ঠিকানা কেউ সন্দেহ না করে তাই। তারপর আবার অ্যাক্সেস দিয়ে দেয় তাদের। কিছু সময় পর শিয়াব আর মিথিলা আসলে মা একটু নিচের দিকে তাকিয়ে হাত মুঠো করে। তখন তাদের সামনে এসে একটা গাড়ি থামে। তার তিনজন চলে গেল তাদের গন্তব্যে। তখন আগে যেমন নিজের হাত এবং মুখ দেখার মতো, এবার তা দেখিয়ে তিনজন ভিতর প্রবেশ করে। মাহি বলে, শিহাব, তোর সবকিছু ঠিক করে বসে পড়। শিয়াব মাহির সাথে থাকে বিধায় বুঝতে পারে মাহি কি বলছে, কিন্তু মিথিলা বুঝে না। তাই শিয়াব মিথিলাকে বলে, মাই বলেছে তুমি তোমার পরিচয় সম্পূর্ণরূপে লুকিয়ে প্রবেশ করো আর নিজের ব্যাকআপ ঠিক রাখো। ঠিক আছে, তবে মাহির কথা ঠিকভাবে বুঝতে পারি নাই আর কি। এটা বলে মিথিলা মাহির দিকে তাকায়, দেখে মাহি খুব স্পিডে কিছু টাইপ করতেছে। তা দেখে দুজনেই অবাক হয়। সে বুঝতে পারে মাহি কি করছে, তাই হালকা হাসে আর বলে, ভাই তুই এমনিতেই ভালো পারস, আরো ভালো করে শিখতে চাস। বাহ, আর আমরা তো পারি না, তারপরেও আমরা শিখতে চাই না, এটা কোনো কথা হলো? আচ্ছা শিয়াব, মাহি এত সময় কি করছে? নিজের স্কিলকে পরিমাপ করছে। ও আচ্ছা ঠিক আছে, এখন তোরা শুরু করবি নাকি আমি? আমরা শুরু করি, তুই ব্যাকআপ পেস। ঠিক আছে, কর তাহলে। এটা বলে মাহি নিজের কম্পিউটারে একটা কিছু অ্যাক্টিভ করে দেয় আর শিয়াবকে বলে, তুই প্রথমে দেশের যেই প্রধান ওয়েবসাইটগুলো আছে সেখানে যা, তারপর তোর কাছে যেগুলো সন্দেহ লাগে অথবা খারাপ কোনো কাজের কোনো প্রমাণ পাস, তাহলে সেগুলোর অ্যাক্সেস নিজের কাছে নিয়ে সব তথ্য নিয়ে আবার ফিরিয়ে দে। তবে মনে রাখিস 10 সেকেন্ডের বেশি যাতে না হয়। ঠিক আছে। এত সময় মিথিলা বেশ মনোযোগ দিয়ে শুনতেছিল। তারপর তাদের কথা শেষ হলে তারা দুজন দুই দিকে অ্যাটাক করার ফলে ওয়েবসাইট ডাউন হয়। তারা তখন সব কিছু ঘুরে দেখে, আবার যারাই সন্দেহ হয় তারই সব তথ্য নিতে থাকে। সেই সময় যদি অ্যাকাউন্টের মালিক তার অ্যাকাউন্টে ঢুকতে চাইতো, একটা লেখা ভেসে ওঠে SMM। এই লেখা ভেসে ওঠার পর অনেকেই আছে যারা আর তাদের অ্যাকাউন্টে ঢুকতে চেষ্টা করে না, আবার অনেকে আছে চেষ্টা করে। যারা চেষ্টা করে তাদের একটাই ঠিকানা, তা হচ্ছে মৃত্যু। তাও সাধারণ মৃত্যু না, ভয়ঙ্কর মৃত্যু। কেউ ঢুকতে চাইলে প্রথমে তার অ্যাকাউন্টের লোকেশন খুঁজে বের করে, তারপর যেভাবে হোক তাদের উঠিয়ে নিয়ে আসে। চলেন একটা ঘটনা আমরা দেখে আসি। ততক্ষণ মাহি শিয়াব মিথিলা কাজ করতে থাকুক। মাহি একবার আশরাফুল আলম নামের এক ব্যক্তির অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়েছিল, কিন্তু আশরাফুল আলম বারবার চেষ্টা করতে থাকে। আর মাহি আশরাফুল আলমের তথ্য দেখে এমনিতেই রেগেছিল। তাই মাহি তার ফোন বের করে একজনকে কল করে আর বলে, বর্তমানে তোর এরিয়ায় থাকে আশরাফুল আলম, একজন বিজনেসম্যান। লোকজনের সামনে তাকে চাই, আমার সময় 1 ঘন্টা। মাই কথাটা বলে ফোন কেটে দেয়। তারপর সেই জায়গা থেকে বের হয়ে এসে চলে যায় তার আস্তানায়। গিয়ে দেখে আনা হয়েছে। তাই মাহি শেফকে নির্দেশ দিয়ে বলে, শিহাব একটা ব্লেড নিয়ে আয়, আর মরিস, সিজার, গরম পানি সব কিছু নিয়ে আয়। মাহির কথা শুনে শেফ বুঝতে পারে যে
একে 3rd ডিগ্রি দেওয়া হবে। তাই আর কোনো কথা না বলে যা 3rd ডিগ্রি দেওয়ার সময় মাহির যা যা লাগে সব নিয়ে বের হয়ে মাহির হাতে দেয়। আর যেহেতু আশরাফুল আলমকে চেয়ারে বেঁধে রেখেছে আর অজ্ঞান করে রেখেছে, তাই মাহি বলল, এই শুয়োরের বাচ্চা, কে ওটা? মাহির কথা মতো শিয়াব উঠিয়ে দেয়, কারণ শিয়াব ভালোই বুঝতে পারছে যে মাহি আজ ক্ষেপে আছে। তাই জ্ঞান ফিরে আবার নিজের জায়গায় এসে দাঁড়িয়েছে। তখন মাহি আশরাফুল আলমকে দেখে বলে, কে রে কুত্তার বাচ্চা, তোর বাসায় কি মা বোন নাই, মেয়ে নাই? অন্যের মেয়ের দিকে লালসার চোখে তাকাস, আবার অন্যের মেয়েকে ধর্ষণ করিস। লজ্জা করে না? নিজের মেয়ের সাথে এমন হলে কেমন লাগবে তোর? ওই কে রে তুই, আমাকে হুমকি দিচ্ছিস? জানিস আমি কে? তোর জান নিয়ে তুই উপরে যা, আমার জানার প্রয়োজন নেই। মাহি এটা বলেই আবার হাত উপরে করে বলে, বয়ে গেছে বডি শুট। মাহির কথা শুনে আর ইশারা বুঝে সবে আশরাফুল আলমের পায়ে শুট করে। এতে করে আশরাফুল আলমের পা আর শরীরের সাথে থাকে না। তাই মাহি আবার ইশারা করতেই সবই থেমে যায়। আর মাহি সামনে এগুতে এগুতে বলে, এখানে যারা মেয়ে আছো বাইরে যাও। তার কথা শুনে সব মেয়ে চলে যায়, কারণ সবে মিথিলার হয়ে কাজ করে। আর মিথিলা, তাই মাহির কথা মতো মিথিলা চলে যাওয়ায় মেয়েও সব চলে গেল। তখন মাহি তার লোককে বলল, এটাকে সম্পূর্ণ নগ্ন করে দে। মাহির কথা মতো তাই করে আবার নিজের জায়গায় এসে দাঁড়িয়েছে। তখন মাহির কাছে এগিয়ে গিয়ে ব্লেড হাতে নিয়ে আশরাফুল আলমের লিঙ্গ কেটে নেয়। আর এদিকে আশরাফুল আলম যে চিৎকার করছে তা মাহি কানে না দিয়ে সেই জায়গায় মরিচের গুঁড়ো দিয়ে দেয়। তারপর সারা শরীরের চামড়া তুলে নেয়। নেওয়া হয়ে গেলে সেখানে গরম করে আনা পানিগুলো দিয়ে দেয়। আর আশরাফুল আলম বলতে থাকে, কে বাবা আপনি? আমার যা আছে আপনাকে সব দিয়ে দেব, তাও আমাকে এখনই মৃত্যু দিন, আমাকে আর শাস্তি দিয়েন না। আপনার কি চাই আমাকে বলেন, আমি তাই দিব, তাও আমাকে ছেড়ে দিন। কিন্তু তার কোনো কথা শুনে না, বলে, তোকে কখনো ক্ষমা করা যায় না। মাই এটুকু বলে আবার মরিচের গুঁড়ো দিতে থাকে। আর দেখা যায় কিছু সময় পর আশরাফুল আলমের চোখ মুখ লাল হয়ে একবার উল্টে যায়, শরীর কাঁপে। মাই বুঝতে পারে এর জীবন শেষের পথে, তাই দেরি না করে নিজের গান বের করে শ্যুট করে দেয় আর বলে যায়, একে টুকরো টুকরো করে কেটে রাস্তার মোড়ে ফেলিয়ে দিবি, কিন্তু সব একসাথে না। আর হ্যাঁ, একটা চিহ্ন দিবি, সেখানে লেখা থাকবে SMM। এইটাই হবে আমাদের ভয়াবহ আকার। মাই শিয়া বাইরে চলে যায়। তারপর সেখান থেকে মিথিলাকে নিয়ে নিজের বাংলোতে চলে আসে, মানে যেটা তাদের ছদ্মনামে নিয়েছে। সেইখানে এসে ফ্রেশ হয়ে নেয়। তবে এখানে কোনো ধরনের সার্ভেন্ট নেই, কারণ মাই নিজেকে বিশ্বাস করে না। সেখানে কোথা থেকে আসে একটা সার্ভেন্টকে সে কীভাবে বিশ্বাস করবে? তাই মাই সার্ভেন্ট রাখে না, তার বাংলোর ভিতর গিয়ে নিজেদের রুমে যায়। তারপর সবাই ফ্রেশ হয়ে একসাথে ড্রয়িং রুমে আসে। তখন মাহি শিহাবকে বলে, আচ্ছা শিহাব, তোর বউয়ের কাজটা জানি কি? এতে করে মিথিলা রেগে যায় আর মুখ ফসকে বলে ফেলে, মাহির বাচ্চা, তোরে আজকে এমন রান্না খাওয়াবো যে আর জীবনেই কিছু আমার হাতে খেতে চাইবি না। তখন মাহি বলে, আমি কি তোরে বলছি নাকি? আমি তো বলছি শিহাবের বউকে। তুই মনে হয় জানিস না শিহাবের বউ আমি, তাই কথাটা আমার দিকে ইঙ্গিত করে বলছিস। এটা ভালোভাবেই বুঝতে পারছি, কিছু বুঝলাম না। রাগ করিস কেন? একটু মজা করলাম। অল্প মজা করলে শরীর ভালো থাকে। হুম। মিথিলা মুখ ভেঙচি দিল শিহাবকে। তখন শিহাব বলল, এটা কি হলো? আমাকে কেন ভেঙচি দিলে? আমি এখানে কি করছি? মাই হাসতে হাসতে উত্তর দেয়, মেয়েদের মন বুঝা নয় রে, নয় সোজা। কান্না করবে এমন ফেস করে বলে, চল দেখি টিভি স্যার, নিউজ হয়েছে কি না খবরটা দেখা উচিত। হয়েছে। আমিও এটাই দেখতে টিভি সারছি। আচ্ছা তুই জানা। তখন তারা নিউজে দেখে নিউজে দেওয়া হয়েছে এটাই ছিল মাহিদের ঘটনা। এখন আবার বর্তমানে ফিরে আসা যাক। মাহিরা তাদের কাজ শেষ করে বাইরে চলে আসে। তখন তারা তাদের গাড়িতে করে মোড়ে চলে আসে। তখন মাহি বলে, যা তাহলে আমিও বাসায় চলে যাই। ঠিক আছে, আর মিথিলা আমার সাথেই যাবে, চিন্তা করিস না। ঠিক আছে। তখন মাহি তার নিজের বাসার দিকে যেতে থাকে আর শিয়াব আর মিথিলা তাদের বাসার দিকে যেতে থাকে। তাদের পিছনে যে কেউ আছে এটা সে বুঝতে পারে না, কিন্তু মাহি বুঝতে পারে। তাই শিয়াবকে মেসেজে বলে, দেখে শুনে যাস, কারণ তোদের পিছনে কেউ তোদের পিছু নিয়েছে। এটা শুনে শিয়াব মিথিলাকে নিজের সাথে মিশিয়ে নেয় আর হাঁটতে থাকে। তখন শিয়াব মিথিলাকে আস্তে আস্তে বলে, আমাদের কেউ পিছু নিয়েছে, তাই একসাথে যাওয়া যাবে না। তোমাকে বাসে দিয়ে আমি বাসে যাব। আমি একা একা যেতে পারবো, তুমি যাও। আমি যেটা বললাম হতে।
ঠিক আছে বেবি। এটা বলে মিথিলা শিহাবের বাহু ধরে নিয়ে হাঁটতে থাকে। কিছু সময়ের মধ্যে তার মিথিলাদের বাসার সামনে চলে যায়। তখন শিহাব বলে, সামনে দিয়ে ঢুকলে সমস্যা হতে পারে, তুমি পেছন দিক দিয়ে ঢুকো। আচ্ছা, আর তুমি চাইলে আজকে এখানে থেকে যেতে পারো। না, সমস্যা নেই, আমি যেতে পারবো। তোমার জন্যও চিন্তা হচ্ছিল, এখন তোমাকে পৌঁছে দিয়েছে, তাই আর চিন্তা নেই। ঠিক আছে, থাকো, আমি যাই। সাবধানে। হুম। এটা বলে শিহাব নিজের বাসার দিকে যেতে থাকে। কিন্তু কিছু রাস্তায় যাওয়ার পর দেখা যায় কিছু ছেলে মিলে রাস্তা ব্লক করে রেখেছে। তা দেখে শিহাব মাইকে ছোট্ট করে মেসেজ দেয়। কিন্তু অবাক করার বিষয়, এখানে শব্দ হয়। তাই শিহাবের আর বুঝতে বাকি রইল না যে এখানে মাহি আছে ওকে বাঁচানোর জন্য। তাই শিহাব ছেলেগুলোকে বলল, কি ভাই, এখানে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? জায়গা দেন, আমি চলে যাই। তোকে মারার জন্যই আমরা এখানে দাঁড়িয়েছি, বুঝতে পেরেছিস? কিন্তু তোকে মারবো না যদি তুই আমাদের সাথে ভালোভাবে আমরা যেখানে নিয়ে যাব সেখানে যাস, নয়তো মরতে হবে। শিহাবের কাছে মনে হচ্ছে এটাই হচ্ছে ওদের লিডার। তাই এটার মেন পয়েন্টে একটা লাথি দিয়ে দেয়। এখানে মোট ছেলে হচ্ছে 14। এদের নির্দেশ দেয় লিডার। এই, এখন দাঁড়িয়ে না থেকে এটার সব তেজ শেষ করে দে। এটা শুনে ছেলেগুলো থেকে দুজন শিহাবের দিকে আসতে থাকে। তখন শিহাব দুজনকে এমনভাবে মারে যে সাথে সাথে শুয়ে পড়ে আর উঠতে পারে না। এটা দেখে বাকি ছেলেগুলো একটু ভয় পায়, তাও থেমে থাকে না। দুজন আবার আসে। এবার শিহাব অন্য পদ্ধতিতে মেরে দেয়। তা দেখে ভয় পেল। এবার তিনজন একসাথে আসে শিহাবের কাছে। তিনজন মানে 3টা আঙ্গুল। তাই চিন্তা না করে সবগুলোকে মেরে ফেলে। এভাবে সব ছেলেদের শেষ করে দেখে লিডার ভাগছে। তাই সে জায়গায় না দাঁড়িয়ে নিজের বাসায় চলে আসে। আর মাহি ও শিহাব নিজে সেভ করতে পারে। এটা দেখে একটু চিন্তামুক্ত হলো। মাহিও বাসায় চলে আসে। আসার পর সময় বাজে তখন রাত 9টা 35। তারপর তার আম্মু জেগে আছে আর আব্বু রুমে আর বোন জেগে আছে। তাই সে ভিতর ঢুকতেই মাহিকে মাহির আম্মু বলে, এত রাতে বাইরে থাকা ভালো অভ্যাস না, তাই এটা পরিবর্তন কর। আর টেবিলে খাবার রাখা আছে, তোরা 2 ভাই বোন খেয়ে নে। এটা কি হলো? কিন্তু তুই এখনো খাবার খাস নাই কেন? আজকে তোকে ছাড়া খাবার খেতে ভালো লাগবে না, তাই তোর জন্য অপেক্ষা করতেছিলাম, তুই খাইয়ে দিবি। পাগলি একটা। ঠিক আছে, আমার বোনটাকে আমি খাইয়ে দিব। পাগলি হলেও সেটা শুধু তোর কাছে। অন্য কেউ পাগলি বললে তো আমি তাকে ছাড়বই না। আমি কি ছেড়ে দিব নাকি? আমি বলবো, আরে তুই বৃষ্টিকে পাগল বললি কেন? সে তো মেন্টাল। হ্যাঁটা বলবি, এটা ডিজিটাল। মায়ের কথা শুনে বৃষ্টি রাগের অভিনয় করে বলে, যা, তোর সাথে আমার কোনো কথাই নাই। তুই খারাপ, শয়তান, বান্দর, ইতর, বদমাইশ সব। তোর বলা শেষ হলে চল খেতে যাই। তুই যদি না খাস তাহলে কিন্তু তোর শক্তি থাকবে না, তখন আমাকে বকবি কিভাবে? তাই আগে খেয়ে নে। খাবো, কিন্তু তোর হাতে না। কারোর জন্য চকলেট এনেছিলাম, সে যেহেতু আমার হাতে খাবে না তাই চকলেটগুলো পাবে না। তুই আসলেই শয়তান। আমার চকলেট দে, আমি তোর হাতেই খাবো। আচ্ছা, এই নে। এটা বলে পকেট থেকে বের করে চকলেটগুলো দেয় আর বলে, এখন না, আগে খাবার খেতে হবে, তারপর এগুলা, ঠিক আছে? আচ্ছা, আমার ভাইটা। এটা বলে তারা দুইজন টেবিলে গিয়ে বসে। বৃষ্টি এক প্লেটে খাবার একটু বাড়িয়ে নেয় যাতে মাহি তাকে খাইয়ে দিতে পারে, সেও যাতে খেতে পারে। খাবার নেওয়া শেষ হলে মাহি খাবার খাইয়ে দেয়, বৃষ্টি নিজেও খায়। এভাবে তাদের খাওয়া শেষ হয়। তখন মাহি রুমে চলে আসে। রুমে এসে ফ্রেশ যেহেতু হয়েছে তাই আর ফ্রেশ না হয়ে মোবাইল চালু করে। মোবাইল চালু করার পর দেখতে পায় যারার মেসেজ আর কল এসে রয়েছে। তাই মাহি যারাকে কল দেয়। কল দেওয়ার সাথে সাথে যারা কল রিসিভ করে বলে, হ্যালো, কোথায় ছিলে তুমি? বলে গিয়েছিলাম না যে বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিলাম। তা তোমার বাসার অবস্থা কি? ভালো। কি করো এখন? এই তো তোমার সাথে কথা বলতেছি আর বইয়ের পাতা উল্টাতেছি। মাহি আবার বলে, তুমি কি করো? আমিও তোমার মতো একই কাজ করতেছি। আচ্ছা, তোমার কেমন ছেলে পছন্দ? তোমার কেমন মেয়ে পছন্দ? আগে আমি জিজ্ঞাসা করছি। কিন্তু মেয়েদের আগে দিতে হয় সব সময়। সেই জন্যই তো তোমাকে আগে বলতে বললাম। এই দিক দিয়ে আগে নয়, আমি বলতে চাইছি অন্যভাবে। তুমি আমাকে আগে উত্তর দাও, পরে আমি দেব। এক কথায় বলতে গেলে তোমার মতো চাই। আমারও এক কথায় বলতে গেলে তোমার মতো চাই। ও আচ্ছা, তা তুমি কি বাসায় কথা বলেছো আজকে? মানে তোমার বাবা মার সাথে? বলছি। কেন?
না, এমনি। তুমি বাসায় কতদিন পর পর যাও? ঠিক নাই, যখন মন চায় তখনই যাই। ও ভালো। তা তোমার সবচেয়ে প্রিয় কি? নিজের আপনজন। যারা আবার বলে ওঠে, আচ্ছা, তোমার সবচেয়ে প্রিয় কি? আমার কাজ। এটা কোনো মানুষ কাজকে আবার প্রিয়ের তালিকায় রাখে নাকি? হ্যাঁ, সবাই রাখে না। যারা রাখে তারাই পারে নিজের জীবনে বড় কিছু হতে। তোমাকে কিছু কথা বলি, শোনো। একজন মহান ব্যক্তি বলেছেন, তুমি যদি 1 ঘন্টার জন্য সুখ চাও তাহলে গান শোনো। তুমি যদি একদিনের জন্য সুখ চাও তাহলে কোথাও পিকনিকে চলে যাও। তুমি যদি 1 সপ্তাহের জন্য সুখ চাও তাহলে কোথাও ঘুরতে চলে যাও। তুমি যদি 1 মাসের জন্য সুখ চাও তাহলে বিয়ে করে নাও। তুমি যদি কিছু বছরের জন্য সুখ চাও তাহলে টাকা ইনকাম করো। তুমি যদি সারা জীবন সুখ চাও তাহলে নিজের কাজকে ভালোবাসো। কারণ পৃথিবীতে সেই বেশি সুখী যে নিজের কাজকে ভালোবাসে। এই কথাগুলো যদি তুমি মানতে পারো তাহলে তুমি সুখী হবে। মাহির কথা শুনে যারা বলে, বাহ, তুমি তো ভালোই জ্ঞান জানো। বেশি না, অল্প একটু একটু জানি। বেশি জানলে তো কবেই আমি বড় কিছু হয়ে যেতে পারতাম, তাই না? হুম। আচ্ছা ঠিক আছে, আজকের মতো কথা এখানে শেষ কর। কালকে আবার ভার্সিটিতে যেতে হবে। ঠিক আছে, বাই। শুভরাত্রি কলিজাটা। লাভ ইউ। শুভরাত্রি জান। এটা বলে মাহি তখনকার মতো কথা শেষ করে। যারা কল কাটার পর মাহি শিহাবকে কল করে বলে, কিরে, ভালোই নিজের সেফটি দিতে পারছো দেখি। তুই পাশে ছিলি দেখিয়ে সাহসটা বাড়ছে, নয়তো পারলাম না হইলে। ও তা কি করস? এই তো একজনের সাথে কথা বলা শেষ করে তোকে ফোন দিয়েছি। তোর সাথে কথা বলা শেষ করে ঘুম দেব। আমিও ঘুমিয়ে পড়বো কিছুক্ষণের মধ্যে। জানি তো তুই যে ঘুমাবি, তোরে চিনি আমি ভালো করেই। এখন সারা রাত মিথিলার সাথে কথা বলবি। মিথিলা লাইনে আছে, আর তুই যেহেতু বলছোস বলতে, তাহলে কি না বলে পারি? তুই বল। ও ঠিক আছে, আচ্ছা রাখছি, তোরা কথা বল, আমার ঘুম পাচ্ছে। ঠিক আছে, ঘুমা। মাহি কল কেটে দেয়, তারপর ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে মাহি, তখন সময় সকাল 7:45, আর তাই হালকা রেস্ট নিয়ে নেয়। কারণ মাহির শরীরটা সবসময় ফিট রাখার জন্য এক্সারসাইজ করে, তাই রেস্ট নিয়ে শুরু করে দেয়। শেষ করে ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে শিহাবকে বলে চলে আসতে। মাহি ভার্সিটিতে চলে আসে। এসে দেখতে পায় যারা এক সাইডে একা একা দাঁড়িয়ে আছে, তাই তার কাছে যায় মাহি আর বলে, সব মিলিয়ে কি অবস্থা? সব মিলিয়ে আলুর বস্তা শয়তান। আমার কল ধরস নাই কেন? হুম। ফোন সাইলেন্ট ছিল হয়তো। তোর শাস্তি তো পেতেই হবে। কি শাস্তি দিবে? আমাকে খাওয়াতে হবে। ঠিক আছে, চলো তাহলে। তখন মাহি শিহাবকে মেসেজে বলে যাইকে নিয়ে একটা রেস্টুরেন্টে, তারপর অর্ডার দেয়। খাবার আসলে যারা বলে, আমাকে তোমার হাতে খাইয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে হা করো। মাহির কথা মতো যারা হা করে তখন মাহি খাবারটুকু মুখে দিয়ে দেয়। যারাও একই কাজ করে, মাহিকে খাইয়ে দেয়। মাহি এমন সাইডে বসেছে যে বাইরে থেকে কেউ আসলে দেখা যাবে না, তাই সে কে আসছে সেটা দেখতে পায় না। আর বৃষ্টিও আসে এই রেস্টুরেন্টে তার ফ্রেন্ডের ট্রিট দিতে। এসে দেখে মাহির মতো কেউ একজন আরেকটা মেয়েকে খাইয়ে দিচ্ছে, আর মেয়েটাও মাহির মতো লোকটাকে খাইয়ে দিচ্ছে। তাই বৃষ্টি ফোন বের করে নেয়, আস্তে আস্তে এগোতে থাকে আর ফোনের ক্যামেরা অন করে রাখে। বৃষ্টি মাহিদের টেবিলের সামনে এসে দেখে এটা সত্যি মাহি, তাই ছবি তুলে নেয়। দুইজন তখন তার দিকে ফিরে তাকায়, আর বৃষ্টি একটা মেয়েকে হাসি দিয়ে বলে, ওই মেয়েটাকে? ফ্রেন্ড। শুধুই কি ফ্রেন্ড? না, তোর ভবিষ্যৎ ভাবি। ও, তা মাহিকে একা খাওয়ালে কি চলবে? আমিও তো আছি নাকি? তোরে না কালকেও খাইয়ে দিয়েছি, তাহলে আজকেও দিতে হবে নাকি? আর ছবি তুলছস কেন? আম্মু আব্বুকে দেখানোর জন্য যে তাদের ছেলে কি করে। কিন্তু তুই বলছিলি যে আমি ভার্সিটিতে কি করি না করি কিছু বাসায় বলবি না, তাহলে তুই এখন তোর কথা খেলাপ করবি নাকি? আচ্ছা যা, কথা খেলাপ করলাম না, না হয় আমি ওনাকে তো সব বলতে পারি, তাই না? কিছু বলতাম না, শুধু মনে রাখিস দিন আমারও আসবে। আচ্ছা, তুই এখান থেকে যা তো। মাহি চলে গেলে বৃষ্টি বলা শুরু করে, আমার ভাইয়া কিন্তু আমার কাছে সবচেয়ে সেরা, অনেক অনেক ভালো, মেয়েদের সম্মান করতে জানে, কিন্তু আবার খারাপও। সেটা আমাদের জন্য না, যারা খারাপ কাজ করে তাদের জন্য ভাইয়া খারাপ,
আর ভাইয়া নিজের সামনে কোনো খারাপ কাজ সহ্য করতে পারে না, মেয়েদের বিরক্ত করে। কিন্তু যে সকল মেয়ে নিজেরাই ছেলেদের আকৃষ্ট করাতে চায় তাদের করে, কিন্তু সেগুলো সেই মেয়েরা আনন্দ নেয়। আর এছাড়া ভাইয়া সব দিক থেকেই পারফেক্ট। আপনাদের বাসা কোথায়? আমাদের বাসা তো গ্রামে, এখানে খালার বাসায় থাকি পড়াশোনা করার জন্য। কিন্তু তুমি আমাকে তুমি করে বলো, আপনি বলা আর লাগবে না। ঠিক আছে, আচ্ছা তাহলে আজকে যাই। আর আমার ভাইটাকে দেখে রাখবেন, পারলে নিজের সাথে জোড়া লাগিয়ে রাখবেন। এটা বলে বৃষ্টি মাহির কাছে গিয়ে বলে, যা, এখন আমার কাজ শেষ। কি কি বললি আমার নামে? তুই যা, তারপর নিজে দেখ গিয়ে। মাহি যারার কাছে চলে যায় আর বলে, তুমি বৃষ্টির কথা বিশ্বাস করো না? ও এমনই। এই পর্যন্ত আমুর থেকে অনেক বকা খাওয়াইছে। কিছুদিন আগে ওকে বিচাইছিলাম, সে প্রমিস করছে বলবে না, তাই বাসায় বলতে পারবে না দেখে তোমার কাছে বলে গেছে। আচ্ছা, তোমাকে একবারও বলেছি যে বৃষ্টি তোমার সম্পর্কে খারাপ কিছু বলেছে? তাহলে এসব বলার কারণ কি? এই যে রেগে যাচ্ছে। রাখবো না, তাহলে কি করব? বৃষ্টি তোমার সম্পর্কে ভালো বলেছে, খারাপ কিছু বলে নাই, আর তুমি বেচারি কে খারাপ বানাইয়া দিলে। ও, কিন্তু বৃষ্টি তো আমার সম্পর্কে ভালো বলার মানুষ না। কেন বলছে? আজকে বাসায় গেলেই জেনে নিব। তা এখন চলো ক্লাসে যাই। চলো। এবার তারা ক্লাসে চলে আসে, কিন্তু ভাগ্য সয় না হলে যা হয় আর কি। স্যার ক্লাস শুরু করবে এমন সময় প্রিন্সিপাল স্যার ক্লাসে ঢুকে আর বলে, স্যার আজকে ক্লাস করানো যাবে না, ভার্সিটিতে একটু সমস্যা হয়েছে। প্রিন্সিপাল স্যার আবার বলে, ছাত্ররা সবাই মাঠে যাও। তখন সবাই যেতে থাকে আর মাহি আর যারা একটু পরে যাবে ভেবে বসে। সবাই যাওয়ার পর তারা ওঠে। তখন যারা মাহিকে বলে, আচ্ছা, মাহি এখন কেন মাঠে যেতে বলতে পারে? তোমার আইডিয়া আছে কিছু? মনে হয় কালকে যেগুলো মারা গেছে তাদের খোঁজ নেওয়ার জন্য পুলিশ আসছে। আর হ্যাঁ, ওইখানে গিয়ে ভুলেও আমার দিকে তাকাবে না, কারণ একজন আরেকজনের দিকে তাকালে পরে আমার উপর সন্দেহ করবে। তাই শুধু কথা শুনবে, কিছু বলবে না, ঠিক আছে? আচ্ছা। তারা কথা বলতে বলতে মাঠে আসে। সেখানে গিয়ে দেখে অনেকে গোল করে দাঁড়িয়ে আছে, কিন্তু এক সাইড দিয়ে ফাঁকা আছে, তাই তারা সেই জায়গায় গিয়ে দাঁড়ালো। তখন মাই আর যারা শুনতে পেল কেউ বলতেছে, এখানে কালকে রোহিত আর তার বন্ধুদেরকে মেরেছে, সাহস থাকলে সামনে আয়। এটা শুনে মাহি রাগ হলো, তাই তার পকেটে থাকা কাগজ আর কলম দিয়ে কিছু লিখে সেটা ঢিল মেরে দেয়, পরে অন্যদিকে সরে যায়। এর ফলে কাগজটা গিয়ে লোকের সাইডে পড়ে। লোকটা যেহেতু গাড়িতে বসেছিল, লোকটা কাগজ উঠিয়ে দেখে লেখা, ভালো কাজের ভালো ফল, খারাপ কাজের খারাপ ফল। আর আমার সামনে খারাপ কাজ করা মানে মৃত্যু, আর ভালো কাজ করা মানে আমার থেকে সম্মান পাওয়া। রোহিত খারাপ কাজ ইঙ্গিত করেছে, তাই তার মৃত্যু হয়েছে। ইতি তোমাদের জম। এই লেখা থেকে লোকটার মাথা আরো খারাপ হয়ে যায়। লোকটা বলে, কে এই কাগজ ঢিল দিয়েছে? কে? সামনে আয়, তোর বুকের পাঠা দেখি। এই দেখ, আমি মেয়েদের শরীরে হাত দিয়েছি, কি করবি? আয় সামনে দেখি তোর কত সাহস। তখন মাহি কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। যখন কেউ আসে না সামনে, তখন লোকটি একজনকে মেরে চলে যায়। তখন সবে যার যার বাসের দিকে চলে যেতে থাকে। মাহিও চলে যেতে থাকে। তা যারা খেয়াল না করাই মাহি অনেক দূর চলে যাওয়ার পর দেখতে পায় যারা ডাক দেয়, কিন্তু শুনতে পায় না। মাহি, শিয়াব আর মিথিলা একটা গাড়িতে উঠে বসে। এটা দেখে যারাও তাদের পিছু যায়, কিন্তু তাদের ধরতে পারে না, তার আগেই চলে যায়। তখন যারা মাহিকে মেসেজে বলে, এত তাড়াতাড়ি চলে গেলে একটাবার দেখাও করলে না। মাহি কোনো রিপ্লাই দেয় না। মাহি, শিয়াব আর মিথিলাদের গাড়ি গিয়ে দাঁড়ালো একটা পুরনো কারখানার সামনে, যেটা বর্তমানে বন্ধ পড়ে আছে। তারা যাওয়ার পর তাদের গোপন রাস্তা দিয়ে ভিতরে ঢুকে দেখে ভার্সিটিতে যেটাই চিল্লাতে ছিল সে আর তার সাথে থাকা বাইকগুলো একসাথে বাঁধা অবস্থায় আছে। তা দেখে মাহি শিয়াবকে বলে, এদের জ্ঞান ফেরা। মায়ের কথা মতো শিয়াব তাই করে। এদের জ্ঞান ফিরিয়ে আনার পর আবার নিজের জায়গায় গিয়ে দাঁড়ায়। সবগুলো জ্ঞান ফিরে মাহি বলে, কি জানি বলছিলি, ভার্সিটিতে আমার সাহস আছে নাকি নাই, তাই না? দেখলি তো আমার সাহসের নমুনা, আরো দেখবি, দাঁড়া। বলেই মাহি নিজের পিস থেকে গান বের করে একটাকে শ্যুট করে দেয়। তখন সেখানে থাকা লিডার ঘামতে থাকে, কারণ প্রথমে তারা কিডন্যাপিং হয়েছে, আর তাদেরকে কিডন্যাপ করা কোনো সহজ কাজ নয়। তাই লিডার বুঝে যায় এরা নিশ্চয়ই তাদের উপরে কেউ। তাই লিডার বলে, ভাই আমাদের মাফ করে দিন ভাই, আমি আপনার সাথে বেয়াদবি করেছি, আপনি আমাকে মারবেন না দয়া করে। আমার শহরে মাপ নামক কোনো সম্পর্ক নাই, তাই তোদেরও মরতে হবে।
মাহি আবার বলে, মিথিলা 3rd ডিগ্রি দেওয়ার জন্য যা আছে নিয়ে আয়। তখন মিথিলা স্থান ত্যাগ করে আর কিছু অস্ত্র নিয়ে আসে, যেগুলো মাহির পাশের টেবিলে রেখে নিজের জায়গায় এসে দাঁড়িয়ে থাকে। মাহি প্রথমে তাদের লিডারকে সামনে আনে, তারপর সুই গরম করে সেটা আঙ্গুলের ভিতর ঢুকিয়ে দেয়, এরপর নখ উপড়ে ফেলে। এভাবে প্রত্যেকটা আঙ্গুলের একই অবস্থা করার পর আঙ্গুলগুলো একটা একটা করে কেটে ফেলে দিতে থাকে আর লিডার চিৎকার করতে থাকে। কিন্তু তার চিৎকার শুনো মাহির কোনো কাজে ব্যাঘাত ঘটে না। সে নিজের মতো করে আঙ্গুলগুলো কেটে নেয়, তার মুখে ব্লেড দিয়ে চামড়া তুলে নেয়, তার শরীরের বিভিন্ন জায়গায় চামড়া তুলে সেখানে যখন দেখে এটা টেম্পার শেষের দিকে, তখন মাহি গরম পানি লিডারের শরীরে ঢেলে দেয়, তারপর মরিচ ছিটিয়ে দেয়। শরীরে আর চোখের মধ্যে বেশি সময় টিকতে পারে না জানে, তাই মাহি বাকি সবগুলোকে শর্ট করে মেরে ফেলে আর সবশেষে লিডারকে টপকে দেয় আর বলে, লাশগুলো টুকরো টুকরো করে কেটে রাস্তার মোড়ে ফেলে দিবি। শিহাব, মাহি আর মিথিলা তিনজন আবার বেরিয়ে আসে। তারা আবার গাড়িতে উঠে বসে। তখন গাড়ি চলতে থাকে। মোড়ে এসে গাড়ি থেমে যায় আর তিনজন এখন একটু দাঁড়াবে। দাঁড়িয়ে মাহি বলে, মিথিলা, আমাদেরকে কিন্তু এখন কেউ কেউ চিনে ফেলেছে, কিন্তু আমরা কে সেটা কেউ জানে না। কিন্তু আমরা যে দেশের অনেক কিছু এটা অনেকেই বুঝতে পারছে, তাই সাবধানে চলাফেরা করবি। শিহাবকে নিয়ে চিন্তা নাই, কারণ ও ফাইট ভালো পারে, আমিও, কিন্তু তোরটা তো দেখি নাই, তাই তোকে নিয়ে এখন ভয়। সেই জন্য আমাদের পরিচয় আর কেউ যাতে জানতে না পারে এমনভাবে চলতে হবে। চিন্তা করিস না, আমি পারবো আশা করি। আচ্ছা ঠিক আছে, যা। আর আজকে কিছু লোকের বায়োডাটা বের করতে হবে, সেটা মিথিলা তুই একা করবি, আর শিহাব তুই ব্যাকআপ দিবি। মিথিলা যেহেতু একটু কম পারে তোর তুলনায়, তাই তুই ওকে তোর সমান শিখাবি, ঠিক আছে? আজকের মতো বিদায়। মিথিলাকে সেভ করা আমার কাজ, ওর পুরো দায়িত্বটাই আমার। মিথিলা, যা তাহলে, নাকি? আর হ্যাঁ, তোরা দুজন একসাথে থাকলে তোদের যেমন পাওয়ার বাড়বে, তেমনই শত্রুরাও আক্রমণের সময় পাওয়ারফুল হবে দুইজনকে একসাথে দেখলে। তাই যত পারিস নিজেদের লুকিয়ে রাখ। শিহাব, ঠিক আছে। আর শিহাব, বিকেলে মাঠে আসিস, খেলা আছে। আসবো। তখন শিহাব আর মিথিলা চলে যায় আর মাহিও বাসায় চলে আসে। বাসায় এসে একটা কিছু চেক করে, আবার নিজের ল্যাপটপ আগের জায়গায় রেখে ফ্রেশ হয়ে বাইরে বের হয়, খাবার খায়, আবার রুমে যায়। রুমে আসার পর একটা ঘুম দেয়। যখন 4:12 বাজে তখন যারা কল করে। মাহি ভাবে ভূমিকম্প হচ্ছে নাকি, পরে দেখেন সব ঠিক আছে, শুধু নিজের বেড কাঁপতেছে। তাই আশেপাশে তাকিয়ে দেখে তার ফোন বাজতেছে, তাই না দেখেই ধরে বলে, ওই কোন হারামি রে আমার স্বাদের ঘুম নষ্ট করে ফেলছে? ওরে বেইমান উপাধি দেওয়া উচিত। আমার ফোনের ওই পাশে থাকা ব্যক্তিটাও আমার সাথে বেইমানি করছে। মাই ওই পাশ থেকে ফুসফুস আওয়াজ শোনার শব্দ পায়, তাই নাম্বার দেখে চোখ কপালে ওঠার উপরকম ভাবে, এটা যারা। আর যারাকে যে এগুলো বলছি, না জানি এখন কি বলে এই মাইয়া। মাইয়াটা ভাবতে ভাবতে ওই পাশ থেকে যারা বলে ওঠে, শয়তান রে, তোর সাথে আমি কি বেইমানি করেছি বলতো? তুই আমার সাথে বেইমানি করছস, বেইমান। মনে থাকবে সব তোর সাথে, আর কথা নেই আমার। আল্লাহ হাফিজ। এটা বলে যারা কল কেটে দেয়। মাই বুঝতে পারে যে ফোনে এই মেয়ের রাগ ভাঙাতে পারবে না, সে তাই একটু মাহি তার ল্যাপটপ নিয়ে নিজের ফোন থেকে যারার নাম্বার ল্যাপটপে বসায়, তারপর সেই নাম্বারের লোকেশন বের করে সেটা মোবাইলে নিয়ে নেয়, রেডি হয়ে নেয়। প্রথমবারের মতো শ্বশুর বাড়ি যাওয়ার জন্য মাহি দোকান থেকে কিছু আইসক্রিম আর একটা গোলাপ, যেহেতু মহারানী রাগ করেছে তাই এটাতেই রাগ ভাঙাতে পারবে। এখন প্রপোজ করবে। মাই এই ভেবে যারাদের বাসার সামনে যায়, তারপর যারাকে কল করে দেখে ফোন ধরে না, তাই বাধ্য হয়ে কলিং বেল দেয়। দাও কিছুক্ষণের মধ্যেই গেট খুলে দেয় এক পিচ্ছি। তখন মাহি জিজ্ঞেস করে, পিচ্ছি, তোমার আম্মু কোথায়? আমার আম্মু তো অফিসে গিয়েছে। তোমার যারা আপু কোথায়? তখন পিচ্ছি মুখ চেপে হাসে, যারা আপু হয় না, আমার খালামণি হয়। খালামণি তো নিজের রুমে আছে, আমি নিয়ে যে আসেন। কোন রুমে? ওই যে ওটা। তখন মাহি পিচ্ছিকে চকলেট দিয়ে বলে, এই নাও চকলেট। আর তোমার নাম কি? আমার নাম সোহান। ও আচ্ছা, বাসায় আর কেউ নাই নাকি? দাদু আছে। ও ঠিক আছে। মাহি এটা বলে চলে গেল যারার রুমের দিকে, আর শোন কার্টুন দেখতে থাকে। মাহি যারার রুমের সামনে এসে নক করে। তখন ভিতর থেকে যারা বলে, এখন ভালো লাগছে না, যাও তো এখান থেকে। মাহি কিছু না বলে আবার নক করে। তাই এবার যারা দরজা খুলে দেখে মাহি দাঁড়িয়ে আছে, তাই দরজা লাগাতে যাবে। তখনই মাহি ভিতরে এসে দরজা লাগিয়ে দেয়
আর কান ধরে বলে, আসলে ওই সময় ঘুম থেকে উঠছিলাম তো, তাই আর কি ওই রকম করেছি। প্লিজ প্লিজ মাফ করে দাও। মাপ তো করা যাবে না। তখন মাহি কিছু না বলে একটু পিছিয়ে যায় আর পকেট থেকে ফুল বের করে, তারপর যার সামনে হাঁটু গেড়ে আবার প্রপোজ করে বলে, এই মেয়ে, তুমি কি আমার মনের রানী হবে? তোমার মনে কি আমার একটু জায়গা হবে? কথা দিতে পারি সারা জীবন আগলিয়ে রাখবো, তোমার খুশির কারণ হতে দিবে। তুমি কি আমার এই অগোছালো জীবনটাকে গুছিয়ে দিতে পারবে? তুমি কি আমার সব খুশির কারণ হবে? ডু ইউ লাভ মি? মায়ের কথা শুনে কিছু সময় অবাক হয়ে তাকিয়ে থাকার পর যারা নিয়ে বলল, হব তোমার মনের রানী। আমার মনে একটু না পুরোটা জুড়েই তোমার বসবাস। তুমি থাকলেই আমি খুশি। গুছিয়ে দিব। হব তোমার খুশির কারণ। ভালোবাসি তোমায়, আমার পাগলটা। আগলে রাখতে হবে সারা জীবন। মায়ের কথা শুনে কিছুটা সময় অবাক হয়ে তাকিয়ে থাকার পর যারা ফুল নিয়ে বলল। তখন মাই যারার জন্য আনা চকলেটগুলো যারাকে দিয়ে নিজের কাছে 2টা রেখে দেয়। তারপর একটা যারার মুখ দিয়ে নিজের মুখ যারার মুখের সাথে লাগিয়ে দুজন ভাগাভাগি করে খেয়ে নেয়। লজ্জা যারা মাহিকে বলে, তা মিস্টার, আপনি আমার বাসা চিনলেন কিভাবে? ভালোবেসে কাউকে কিছু দিতে চাইলে বাসার খোঁজ এমনিতেই পাওয়া যায়। ও তাই? তাই। আর কিছু বলতে না দিয়ে যারা মাহিকে বিছানায় ফেলে তার উপর শুয়ে মাহির ঠোঁট চুষতে থাকে আর মাহি রেসপন্স করতে থাকে। একসময় তারা সুখের সাগরে যাবে যাবে ভাব। এমন সময় সোহান দরজার বাহিরে এসে বলে, খালামণি, একটা আঙ্কেল এসেছিল তোমার সাথে দেখা করতে। দেখা হয়েছে কি তেনার সাথে? সোহানের খালামণি ডাকার সাথে সাথেই দুজন দুই দিকে সরে গিয়েছিল। তাই এখন স্বাভাবিকভাবে যারা বলে, এখনো আছে, আমার সাথে গল্প করতেছে। তুমি কার্টুন দেখতে থাকো। আচ্ছা। তখন মাহি বলে, যারা এটা আমরা কি করতে যাচ্ছিলাম বুঝতে পারতেছো? আমি তো শুধু তোমার ঠোঁটের লোভে পড়ে ঠোঁটের উপরে ঝাঁপিয়েছিলাম, কিন্তু পরে নিজেকে তো কন্ট্রোল করতে পারি নাই। সাথে তুমি কন্ট্রোল ছেড়ে দিয়েছো। ভাগ্য ভালো, তাই সোহান এসেছে। আচ্ছা, তাড়াতাড়ি বিয়ের প্রস্তাব পাঠাও। হ্যাঁ ঠিক আছে। মাহি আবার বলে, আচ্ছা তাহলে আজকের মতো চলে যাচ্ছি, কিন্তু তোমার ঠোঁটের টেস্ট দারুণ। বলেছে তোমারটা আরো বেশি। আচ্ছা, আজকের মতো যাও, না হয় সন্দেহ করতে পারে। ঠিক আছে। আই লাভ ইউ টু। কি টু? আই লাভ ইউ টু। বাংলায় বলো। আমি তোমাকে ভালোবাসি। কতখানি? ভালোবাসা কি হিসেব করা যায় নাকি? যেতেও তো পারে। যদি যাই তাহলে বলবো আমি তোমাকে এই আসমান সমান ভালোবাসি। না না, এর থেকেও বেশি ভালোবাসি, যা কখনো পরিমাপ করা যায় না। যারা আবার বলে, এখন বলো তুমি কতটুকু ভালোবাসো? তোমার থেকেও বেশি। মাহি আবার বলে, আচ্ছা তোমার আব্বুর একটা পিক দেখাও তো, বিয়ের সম্বন্ধ পাঠাবো। ঠিক আছে, দাঁড়িয়ে থাকা বের করতেছি। বলে নিজের ড্রয়ার খুলে দুজন পিক দেখায়। তো একটা তার বাবা, একটা তার মার। তখন মাহি আবার বলে, তোমাকে বিয়ে করব এই কয়েক মাসের মধ্যেই। ঠিক থাকে যেন কথাটা। আচ্ছা এখন চলে যাচ্ছি মহারানী, রাগ ভাঙাতে পেরেছি এটাই অনেক। এটা বলে মাহি যারার রুম থেকে বেরিয়ে আসে আর ড্রয়িং রুমে সোহানকে আরও একটা চকলেট দিয়ে যারার দিকে একবার তাকিয়ে বের হয়ে যায়। গাড়ি করে যেতে থাকে, যেহেতু নিজের গাড়ি তাই সমস্যা নেই। বাসায় আসার পর দেখে বৃষ্টি ড্রয়িং রুমে বসে আছে। তাই মাহি কিছু বলতে যাবে তার আগেই বৃষ্টি মুখ টিপে হাসতে থাকে। যা দেখে মাহির রাগ হয়। তাই মাহি জিজ্ঞেস করে, কে রে শয়তানি হাসছোস কেন? বৃষ্টি যা বলল তা শুনে মাহির ইচ্ছে হচ্ছিল কচু গাছের সাথে ফাঁস নিতে। কারণ বৃষ্টি বলে, মাহি, তোর গালে গলায় লিপস্টিক লেগেছে কোথা থেকে? কি আমাকে কি পাগলে পাইছে নাকি যে লিপস্টিক লাগবে আমার শরীরে? তুই ভুল দেখছস। এটা বলে মাহি তাড়াতাড়ি চলে আসে আর ওইদিকে বৃষ্টি বলে, বুঝতে পারছি, বিয়েটা তাড়াতাড়ি দিতে হবে। মাহি ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হওয়ার সময় মাহি ভালোভাবে লিপস্টিকের দাগগুলো মুছে নেয়। তারপর বৃষ্টির কাছে যায় আর বলে, এখনো কি তুই লিপস্টিকের দাগ দেখছস? না। আর কিছু বলতে না দিয়ে মাহি বলে ওঠে, তোর চোখে ওই সময় সমস্যা হয়েছিল, এখন ঠিক হয়ে গেছে। আমি কিন্তু ঠিকই বুঝতে পারছি, তুই যে আমাদের ভবিষ্যৎ ভাবির সাথে দেখা করে এসেছিস। বুঝতে পারছি তোকে তাড়াতাড়ি বিয়ে দিতে হবে। এটা যে তুই
তোর ক্ষেত্রে বলছস সেটা আমি বুঝতে পারছি, সমস্যা নাই। আব্বুকে বলবো যে তাড়াতাড়ি তাই। এই তো, তুই তো আমার একমাত্র মনের কথা বুঝতে পারছিস, আর কেউ বোঝে না আমার দুঃখ, তাই তো তোকে এত ভালোবাসি। আজকেই বলিস। ঠিক আছে, বলবো নে। এখন বল আমাকে কি দিবি? আমাকে হেল্প করারও প্রতিদান চাস? ভালো হয়ে যা। আচ্ছা বল, তুই কি চাস? আমি চাই আমি একজনকে ভালোবাসি, তাকে তুই আব্বুর সাথে মানাবি যে আমাকে যাতে ওর সাথেই বিয়ে দেয়। আর এছাড়া তোর কাছ থেকে বোন হিসেবে প্রাপ্ত ভালোবাসা। ঠিক আছে, আমি রাজি। তাহলে আজকে আমি খাবার খাওয়ার সময় বলবো। আচ্ছা, তা তোর ওইটার নাম কি, বাসা কোথায়, এই দুইটা বিষয় বল। নাম রিফাত, বাসা নাম্বার 233 এটা। ঠিক আছে, আমিও আজকেই বলবো আব্বুকে। যদি কথা ওঠে এটার, আর না উঠলে আমার বিয়ের পর, কারণ তাহলে তুই আরও কিছুদিন এইখানে থাকবি, আমিও তোর সাথে দুষ্টুমি করতে পারবো, তারপর তো আর করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তোর কথাই যুক্তি আছে। তখনের মতো মাহি নিজের রুমে আর বৃষ্টি তার রুমে চলে গেল। তারপর শেফকে কল করে রিসিভ হওয়ার পর মাহি বলে, কোথায় তোরা? এই তো তোরটাও কাজ করতেছে। কেন, কিছু আছে? তোরে কি এখন বলতে 5 মিনিটের মধ্যে মিথিলার প্রয়োজন হবে? মনে তো হয় হবে, কারণ বারবার ঝামেলা করতেছে, তাই লাগবে। বল তোর কি লাগবে? একটা ঠিকানা দিব আর নাম দিব, ওই ব্যক্তির সমস্ত তথ্য লাগবে, তাই তোরে জিজ্ঞাসা করছিলাম। যেহেতু তুই ব্যস্ত, তাই আমি বের করব। ও আচ্ছা, কর। মাহি কল কেটে তার ল্যাপটপের সামনে বসে বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে। তারপর বৃষ্টির দেওয়া তথ্যগুলো দেয়। দেখে তারপর তার সব পরিচয়, ব্যবহার সব কিছু জেনে আবার ওয়েবসাইট থেকে বের হয়ে ল্যাপটপ অফ করে চলে যায় মাঠে। আর আজকে যেহেতু শিয়াব আসতে পারবে না, তাই আজকে মাহিরা একজন প্লেয়ার ছাড়াই, আর যেহেতু মাহি ফুটবল ভালোই খেলতে পারে তাই সমস্যা নেই। তাদের খেলা শুরু হয়, তারা খেলে মাহিদের দলে জিতে। তারপর ব্যাট যেটা নিয়ে ধরেছিল সেটা অন্য দলের কাছ থেকে নিয়ে তারা রাতে পার্টি করে ড্রিঙ্ক করে সব মিলে মাহির অবস্থা বা তার বন্ধুদের অবস্থা অনেকটাই খারাপ। তাই তারা আজকে বাসে যাবে না, ভাবে যেই ভাবা সেই কাজ। আজকে কেউ বাসায় যায় না, এখানেই থেকে যায়। সকালে মাহি ঘুম থেকে উঠে সবগুলোকে ডেকে তুলে চলে যায় বাসায়। তখন তার মা বলে, রাতে কোথায় ছিলি? কিছু বলার আগে বৃষ্টি বলে ওঠে, আম্মু, আমার মনে ছিল না যে ভাইয়া বলে গেছে আজকে আমার এক বন্ধুর জন্মদিন, তাই রাতে আসবো না, এটা ভুলে গিয়েছিলাম। বৃষ্টি, ভবিষ্যতে আর যাতে এমন না হয়, এতে কিন্তু আমাদের অনেক চিন্তা হয়। ঠিক আছে আম্মু, তুমি রুমে যাও, রেস্ট নাও। মাহির আম্মু কিছু না বলে চলে গেল। তখন বৃষ্টি মাহিকে তার রুমে নিয়ে যায় আর রেগে বলে, আচ্ছা, তোর কি এটা বুঝে আসে নাই যে বাসার কাউকেই না জানিয়ে তুই এসেছি, এখন না গেলে চিন্তা করবে তো? অন্তত কল করে জানিয়ে তো দিতে পারতি, তাই না? সরি বোন, আর এমন হবে না, ভুল হয়ে গিয়েছে। কতটা টেনশনে ছিলাম এটা তো আর তুই বুঝতে পারবি না। বলতে বলতে কেঁদে দিল বৃষ্টি। তখন বৃষ্টিকে মাহি জড়িয়ে ধরে আর বলে, আর হবে না তো এমন, বলছি না, আর তোরে কান্না করলে পেতনি লাগে। এটা বলেই মাহি বৃষ্টির গাল টেনে দেয়। তখন বৃষ্টি নিজের নরম হাত দিয়ে মাহিকে মারতে থাকে। তখন মাহি বলে, পাগলি, তোরে যদি এভাবে তোর জামাই দেখে তাহলে তোর পিচ্ছি ভাববে, আর জামাই পরে ভাববে এটাই তো একটা পিচ্ছি, এটা আবার আর একটা পিচ্ছি জন্ম দেবে কিভাবে বা সামলাবে কিভাবে? শয়তান ছেড়া। আচ্ছা, এই নে চকলেট, দাঁতে কিন্তু পোকা ধরবে, তখন জামাইয়ে নিবে না। তখন বলবো ভাইয়া মজা করেছে। ভাইয়া সবসময় চকলেট কিনে আনতো আর আমি খেতাম, এখানে আমার কি কোনো সমস্যা আছে আপনারাই বলেন? এটা বললে ভালো হবে না? হ্যাঁ, ঝাক্কাস হবে, আমাকে ভালোভাবেই বাস দেওয়া হবে। আচ্ছা, কোন বাস দিব? শয়তান মাইয়ারে, তুই আসলেই শয়তান। ঠিক একই তুই, কারণ তুই আমার সাথে এমন করিস। তাই বলে এইভাবে আমার মান সম্মান সব শেষ করে দিবি? এটা কি ঠিক? তুই বল। আহারে, আমার ভাইটার মান সম্মান আছে আমার কাছে। এটারে কত একসাথে ঘুমাইছি, মারামারি উঠছি, সব করার সময় তোর মান সম্মান কোথায় ছিল? আসলেই মেয়েদের মন বোঝা দেয়। ঠিক আছে থাক তুই, আমি যাই। বলেই মাহি চলে গেল ফ্রেশ হয়ে রেডি হতে ভার্সিটির জন্য।
আজকে ভার্সিটি না গেলেই নয়। তাই মাহি রেডি হয়ে আজকেও তাড়াতাড়ি চলে আসে, কিন্তু কালকে থেকে আজকে আরও আগে যায়, যার ফলে মাহি দেখতে পায় যারা এখনও আসেনি ভার্সিটিতে। খুব কম সংখ্যক লোকই আসছে। কিছু সময় মাহি পুকুর পাশে বসে থাকে। যার এসে কল করে জায়গা জেনে মাহির কাছে এসে কাঁধে মাথা দিয়ে বসে। তখন মাহি বলে, কি হয়েছে? কাঁধে মাথা দিতেছো কেন? এটা ভার্সিটির খোলা একটা জায়গা, কারো বেডরুম না। ঠিক আছে, সোজা হয়ে বসো। কি হয়েছে? মন খারাপ কেন? এমনি। আমাকে কি বলবে না? আসলে একটা সময় আসবে যে সময় বোনকেও অন্যের বাড়িতে পাঠাতে হবে। আমাদের আর দুষ্টুমি করা হবে না, এসব ভেবেই মনটা খারাপ। এটা সব মেয়েদের ক্ষেত্রে হয়। আমারও কিন্তু তোমার বাসায় আসতে হবে, আমার সব কিছু ছেড়ে। ভেবেছি। তখনই গাড়ির শব্দ শোনা গেল আর হইচইয়ের ফলে মাহি আর যারা মাঠে চলে আসে। সাথে ভার্সিটিতে উপস্থিত সবে এখানে জড়ো হয়। সে আবার মিথিলা এখনও আসে নাই, তাই ভার্সিটির খবর ওরা জানে না। মাহি দেখতে পাই ওখানে 2টা গাড়ি দিয়ে ছেলেপেলে এসেছে আর একটাতে পুলিশ। তাই মাহি নিজে একটু সাইডে যায় আর যারাকে বলে, এখান থেকে সরবে না, ঠিক আছে? আমি আসতেছি একটু পর। মাহি এটা বলে সাইডে চেপে তার ঘড়ির দিকে কিছু ইশারা করে। সাথে সাথে তার ঘড়িতে লাল বাতি ধরতে থাকে। কিছু সময় পর শিহাব মিথিলা ওরা আসলে আবার ঠিক হয়ে যায়। তখন মাহি জারার পাশে এসে দাঁড়ায়। দেখো, আজকেও বলতেছে, আমি রিশাদ, এই এরিয়ার বর্তমান রাজা। তাই আমার কাছে বল, কে আর কারা রোহিত আর তাদের সঙ্গীকে মেরেছে? সবে একসাথে বলে, আমরা জানি না। আমরা জানলে গতকালই বলে দিতাম। গতকাল আমাদের মধ্যে থেকে কেউ একজন কাগজও ডিল দিয়েছে, আমরা তা জানি না কে দিয়েছে। এই, এদের সবার একটা একটা করে লেখা চেক করে দেখ, কার সাথে এই লেখাটা মেলে। রিশাদের কথা মতো সবার লেখা পরীক্ষা করতেছে। আজকে আর ক্লাস হবে না জানাই, তাই যে সকল ছাত্রের লেখা পরীক্ষা শেষ তারা চলে যায়। এভাবেই আসলো যারা লেখার পালা। যারা লিখলো কিন্তু লেখা মিলল না। পরে মিথিলার পালা, সেও লিখলো কিন্তু মিলল না। পরে শিহাবের পালা, সেও লিখলো কিন্তু মিলে না। এখন মাহির পালা, সেও লিখলো কিন্তু মিলল না, কারণ ওই লেখাটা লিখেছিল বাম হাতে আর এটা ডান হাতের লেখা, তাই মিলে নাই। তখন শিহাব, মিথিলা, মাহি 4 জন সাইডে চলে আসে। তখন মাহি বলে, আরে যারা, তুমি এখানে কেন? বাসায় যাও। আমার একটা প্রশ্নের উত্তর দিবে? বল। এই লোকগুলোকে তুমি মারছো, তাই না? তখন মাহি মিথিলা শিহাবের দিকে আর চোখে তাকায়। তারপর যারাকে বলে, হ্যাঁ, আমি মরেছি। তুমি তো দেখছোই যে ওই কাগজটা আমি ডিল দিয়েছি। কিন্তু কিভাবে মেরেছো জানতে পারি? না, এটা এখন জানতে হবে না, পরে বলবো নি। ঠিক আছে। মাহি শিহাবকে বলে, শোন, আজকেও শেষে কোনো খারাপ কাজ করবে, আমার যেটা মনে হয় তাই আমরা 4 জন এখানে বসে আড্ডা দিব। যদি কোনো খারাপ কাজ করে তাহলে সবগুলোর কাহিনী এখানেই শেষ করে দেব। আমাদের এখানে থাকা উচিত। আচ্ছা শিহাব, তোকে যেটা বলছিলাম করেছিস? মানে মিথিলার হেল্প। আর মিথিলা, তো তোর কাজ শেষ হয়েছে কি? আমার কাজ শেষ। এখন তোকে শুধু ফাইলগুলো সেন্ড করব, তাহলেই হবে। ঠিক আছে, আজকেই করে দিস। আজকে থেকেই না হয় কাজ শুরু করলাম। মাহি, তুমি কিসের কাজের কথা বলতেছো? তুমি কি SMM গ্রুপের নাম শুনেছ? অনেক শুনেছি। সেই গ্রুপটা অনেক ভয়ানক, আর সেটা খারাপদের মৃত্যু দেয় আর ভালোদের সাহায্য করে। আমরাই সেই গ্রুপের লিডার। S হলো শিহাব, M হলো মাহি আর M হলো মিথিলা। এই 3 জনেই গ্রুপটা লিড করি, তাই বুঝতে পারছো? আমার তো বিশ্বাসই হচ্ছে না, এত সাদাসিধে দেখতে ছেলেটাও কিনা একটা গ্রুপ লিড করে। তাই নাকি? মাহির মেয়েটাকে কথা ছিল কি, যা করব 2 জন একসাথেই। তোর যেহেতু জিএফ আছে, তাহলে তো আমারও জিএফ থাকা দরকার, তাই না? ও, তাহলে এতদিন লুকিয়ে রাখছিলি কেন? তোরা ডিজিটাল ভিক্ষা চাইবি তো, তাই। এখন কি ভাবছো আমরা তোকে ছেড়ে দিব? এখন তো আরো আগে নিব তোর কাছ থেকে। আচ্ছা, বিয়ের দিন যত মন চায় খাবি, তাও আজকে না। আমাকে বোকা বানাবি তুই? যেদিন বিয়ে করবি সেদিনই আমিও তো বিয়ে করব। তাহলে তোর বিয়ে কিভাবে খাবো সেটা বলতো। ওইটা তোর ব্যাপার, আমি কি জানি। ঠিক আছে, আমারই ব্যাপার। তাই কালকে প্রস্তুতি নিয়ে আসিস। আজকে এখানে ঝামেলা হচ্ছে, তাই তোকে কিছু করলাম না। আচ্ছা দেখ তো, ওইদিকে এখনো কি শেষ হয়নি? সে আবার মাহি ওইদিকে তাকিয়ে রেগে যায় আর বলে,
ওইখানে মেয়েদের শরীরে হাত দেওয়ার জন্য এই পথ বেছে নিয়েছে হালারা। এদের অন্য কোনো উদ্দেশ্য এখানে আসে নাই, কারণ রোহিত মারা গেছে, এটা ওদের জন্য ভালো, তাই তারা সেই অছিলায় মেয়েদের শরীরে হাত দিতেছে। এদের শাস্তিটা আরো ভয়াবহ হবে। এদের শাস্তি আমি নিজ হাতে দিব। একবার শুধু বের হতে দে, তখন ওদের অস্তিত্ব থাকবে না। তার কথা বলার ফাঁকেই মাহি রিশাদের সবকিছু বের করে ফেলে। তখন মাহি বলে, এই কুত্তার বাচ্চা আর জানোয়ারের বাচ্চাকে কোনোভাবেই দুনিয়ায় রাখা যাবে না, মৃত্যুটা হবে নির্মমভাবে। তাদের কথা শুনে যার অবাকের পর অবাক হচ্ছে, তাই যারা বলল, তোমরা যে এগুলো করো ভয় করে না? এইগুলো করলে সাহস লাগে, বুঝতে পারস? তখন তারা দেখতে পায় ছেলেগুলো এদিকেই আসতেছে, তাই তারা সতর্কভাবে থাকে। যখন একেবারে কাছে আসে তখন একজন বলে, এই সুন্দরীরা তোমরা চলো, তোমাদেরকে মশা দিব অনেক। এটা শুনে মাহি নিজের রাগ কন্ট্রোল করতে পারেনি, তাই তার গান বের করে সাথে সাথে শ্যুট করে দেয় ছেলেকে। তারপরও মাহির রাগ কমে নাই, আবার ওইদিকে বাকিগুলোই অস্ত্র হাতে নিয়েছে। তাই আর কিছু না ভেবে মাহি তার কাছে যেগুলো ছিল তাদের মিথিলার জন্য রেখে শিয়াব আর মাহি নিজেদের দুই হাতে গান তুলে নেয়। আর ওই দিক থেকে গুলি আসার আগে তারা তাদের মেরে ফেলে, শুধু বাঁচিয়ে রাখে রিশাদকে, কারণ তাকে নির্যাতন করে মারবে। মাহিরা ইশারা করার সাথে সাথেই দুইটা গাড়ি ভিতরে প্রবেশ করে আর রিশাদকে তুলে নেয় গাড়িতে করে। আর ভার্সিটিতে যেগুলো মোড় পড়েছিল সেগুলো আগে রিশাদদের আনা গাড়িতেই রেখে দেয়। তারপর মাহিদের একটা গাড়িতে ওটার আহ্বান জানায়। মিথিলা শিয়াব উঠে পড়ে। মাহি যারাকে বলে, কি গো, ভবিষ্যৎ বউ আমাদের সাথে যাবে নাকি? যারা কিছু না বলে উঠে পড়ে গাড়িতে। তখন মাহিও উঠে পড়ে। তাদের গাড়ি পুরনো কারখানার সামনে গিয়ে থামে। মাহি লোক রিশাদকে ভিতর নিয়ে চেয়ারে পেতে ফেলে। যেহেতু ওর জ্ঞান ছিল তাই সে শুধু জিজ্ঞেস করতেছে, তোমরা কারা? তখন মাহি ভিতরে প্রবেশ করতে করতেই মিথিলাকে বলে, 3rd ডিগ্রি দেওয়ার জন্য যা যা লাগে সব নিয়ে আয়। এটা তুই বললেও নিয়ে আসবো, না বললেও, কারণ এর ওপর আমার ক্ষোভ আছে তাই। এটা বলে মিথিলা চলে যায় রুমে। আর মাহি রিশাদকে বলে, কি জানি বলছিলি, তোর নাম রিশাদ, তুই এই এরিয়ার রাজা তাই না? কে আপনি? মাহি রেগে চিল্লিয়ে বলে, আমি কি জিজ্ঞাসা করছি? হ্যাঁ, আমি এটা বলেছিলাম, কিন্তু আপনি আমাকে ধরে নিতে এসেছেন কেন? আর আপনি বা কে? ভার্সিটিতে এই পর্যন্ত তোদের যত লোক মারা গেছে সবাইকে আমি মেরেছি, আর আমি কে তাই না? তোর যেমন একটা পরিচয় আছে রিশাদ, এই শহরের রাজা, আর আমি হলাম SMM এর রাজা, মানে পুরো বিশ্ব কন্ট্রোলার, আর নাম হচ্ছে মাহির মাহমুদ। ভাই, আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে মাফ করে দিন। আমি আর জীবনেও কোনোদিনও খারাপ কাজ করব না, আপনার হয়ে কাজ করব, আপনার সাথে লাগতে আর আসবো না। রিশাদ কথাগুলো বলতে থাকে আর মাহি রিশাদের কোনো কথা শুনে না। সে রিশাদের আঙ্গুলের নখ উঠাতে থাকে আর শিয়াব এসে যোগ দেয় মাহির সাথে, কারণ ওরও ওটার প্রতি ক্ষোভ আছে তাই। মাহি এক হাত আর শিয়াব আরেক হাতের আঙ্গুলের নখ উঠানোর ফলে জ্ঞান হারিয়ে ফেলে রিশাদ। তখন আবার জ্ঞান ফিরিয়ে আনে মিথিলা আর বলে, কি রে, কেমন লাগে মেয়েদের দিকে খারাপ নজর দিস, আবার খারাপ ছোঁয়া দিস? তোকে তো আমিও শাস্তি দেব, আগে শিহাব আর মাহির দেওয়া শেষ হোক। তখন মিথিলা পিছিয়ে জারার পাশে গিয়ে দাঁড়ালো আর বলে, ভয় হয়। এখন অনেকটাই কেটে গেছে। ও, তাহলে প্রস্তুতি নিয়ে নিও, তোমাকেও আমার সাথে শাস্তি দিতে হবে। সমস্যা নেই, পারবো। আর অন্যদিকে মাহিরা তার হাতের সব কিছু ছিলে ফেলে, মুখ ছিলে ফেলে, শরীরের চামড়া কেটে ফেলে, তারপর আরও গরম পানি দেয়, মরিচের গুঁড়া লাগিয়ে দেয় শরীরে। তারপরও তাদের থামার নাম নেই। তখন মাহি বলে, মেয়েরা সবাই বাইরে যাও। মাহির কথা মতো সবাই বাহিরে চলে যায়। তখন একজন লোককে শিয়াব ইশারা করে যে ওর সব কাপড় খুলে ফেল। শিয়াবের ইশারায় তারাও তাই করে, রিশাদের কাপড় সব খুলে ফেলে। তখন মাহি চাকুনি ও লিঙ্গ কেটে নেয়। তখন শিয়াব সেখানে গরম পানি দেয়, গরম পানি দেওয়ার ফলে আবার অজ্ঞান হয়ে যায়। তাই আর বেশি শাস্তি দিবে না, এখন শুধু মরিচ গুঁড়ো ছিটিয়ে দেয়, তারপর আবার জ্ঞান ফিরিয়ে দেয়। আর রিশাদ সেই থেকে শুরু করে চিৎকার করে যাচ্ছে, থামার নাম নেই। তাই মাহি ওর মুখের ভিতর লিঙ্গ ভরে দিয়ে চলে আসে আর ওর অবস্থা প্রায় যায়। তখন গার্ডদের বলে, বাইরে থেকে তোমাদের ম্যামদের ভিতরে আসতে বলো। মাহির কথা মতো একজন গার্ড গিয়ে কথাটা বলে। তখন মিথিলা আর যারা ভিতরে যায়, যার পর এটা দেখে তার দুজনের মুখের দিকে তাকিয়ে বলে, মাহি, এখন আপনি ওঠেন, আমি এটাকে দেখি। ওঠেন, আমিও দেখি। এদের কথা শুনে শিয়াব অল্প হলেও মাহি আকাশ থেকে পড়েছে এমন অবস্থা, তারপরও সরে যায়।
তখন যার আর মিথিলা তারা দুজন প্রথমেই হাতে পায়ে শরীরের সব থেকে পিন বিধাতে থাকে। একসময় চোখে পিন বিধিয়ে দেয়, তখন চোখ থেকে রক্ত পড়া শুরু হয় আর রিশাদের উচ্চ স্বরের চিৎকার। কিন্তু কেউ কানে না নিয়ে নিজেদের মতো করে কাজ চালিয়ে যায়, তাদের থামার নাম নেই। তার এরকম করতে করতে একসময় রিশাদকে অজ্ঞান করে ফেলে। তখন যারা ভাবে মারা গেছে, তাই বেশি কিছু না করে উঠে যেতে নিলে মিথিলা থামিয়ে দিয়ে বলে, এর এখনও জীবন আছে, দাঁড়াও, এর একটা ব্যবস্থা করতে হবে, আর সেটা তুমি করবে। মাহি, তোর বউকে তুই গান দে, নতুন দিবি। মিথিলার কথা মতো মাই একটা রুমে প্রবেশ করে, তারপর হাতে করে একটা বক্স নিয়ে ফিরে আসে আর বক্সটা এনে যারার হাতে দেয়। যারা খুলে দেখে নতুন একটা গান, তাই সেটা সে হাতে নিয়ে দেখে একটা চকচকে গান, তাই সে এটাকে প্রথমে রিশাদের পেট বরাবর টার্গেট করে। ও এটুকু জানে যে প্রথমে কেউ যদি গুলি প্রথমবারের মতো চালায়, তাহলে যে জায়গার মতো টার্গেট করবে সেখানে লাগবে না, উপরে উঠে যাবে। তাই যারা পেট টার্গেট করে মাথায় মারবে, যারা গুলি করে সেটা গিয়ে লাগে রিশাদের মুখে, আর এদিক দিয়ে বুলেট গিয়ে ওই দিক দিয়ে বের হয়েছে, আরেকটা মারে। এবারে কপাল ফুটো করে ভিতরে রয়ে যায়। আর মাহি আর শ্যাব এর গুলি করা দেখে অবাক, কারণ তার বুদ্ধি খাটিয়ে গুলি করেছে, তাই সে নিজের নিশানা ছুঁতে পেরেছে। রিশাদকে মারা হয়ে গেলে মাহি গার্ডদের বলে, এটা কেউ কেটে রাস্তার মোড়ে ফেলে দিবি। এটা বলে মাহি বেরিয়ে যায়, সাথে যারা শ্যাব মিথিলা চারজন গাড়িতে উঠে বসে। গাড়ি এবার তাদের মোড়ে নিয়ে থামিয়ে দেয়, আর মাহি বলে, কেউ এখন নামবে না। এটা বলেই মাহি গাড়িতে থাকা ল্যাপটপ দিয়ে এখানে সেট করা ক্যামেরাগুলো দিয়ে দেখে নেয় আশেপাশে কেউ আছে নাকি। যখন দেখতে পায় কেউ নেই, তখন তারা গাড়ি থেকে বের হয়ে বিদায় নিয়ে চলে আসে মাহিদের বাসা থেকে। আরও পরে হচ্ছে যারাদের বাসা, তাই একই রাস্তাতে মাহিদের বাসা পর্যন্ত যায়। তারপর যা একা একা চলে যায় নিজের বাসায়। বাসিকে কল দেয় যারা মাহিকে, আমি ঠিকঠাকভাবে পৌঁছে গিয়েছি, আর আমাকে তোমাদের বাসার বউ বানানোর জন্য তোমার আব্বু আম্মুকে পাঠাও কালকে আন্টিদের বাসায়। ঠিক আছে, যেহেতু তুমি চাচ্ছ তাহলে পাঠাবো, সমস্যা নাই। এর পরের দিন মাহি আর কলেজে যায় না, চলে যায় জারাদের বাসায়, আর সাথে করে চকলেট নেয় সোহানের জন্য। মাহি তার আব্বু আম্মু আর বোন এই চারজন যায় জারাদের বাসায় গিয়ে কলিং বেল দিয়ে যারার খালা এসে গেট খুলে দেয়। আর আজ যেহেতু ছুটির দিন, তাই সবাই বাসায় আছে। তারা ভিতরে প্রবেশ করে আর সোফায় বসে। তখনই যারার খালা বলে, আপনারা কিসের জন্য এসেছেন? মাহির আম্মু হেসে বলে, আমরা এখানে আমাদের পুত্রবধূকে বউ সাজিয়ে নিয়ে যাওয়ার জন্য পারমিশন নিতে এসেছি। চিন্তিত মুখ করে বলে, আমাদের এখানে দুজন মেয়ে আছে, একজন আমার ছেলের বউ, ওকে তো আর বিয়ে দিব না। আর রইল যারা, সে তো আমার মেয়ে না, তার বাবা মার সাথে কথা বলতে হবে, ওর মতামত নিতে হবে। এবার মাহির আম্মু হাসি মুখে বলে, আচ্ছা, যারার মতামত নিতে তো পারি, আর আপনাদের তারপর তাদের বাবা মার কাছে প্রস্তাব দেবনে। আচ্ছা ঠিক আছে। যারার খালা আবার বলে ওঠে, সোহান তোমার খালামণিকে গিয়ে রেডি হতে বলো, আর রিপা তুমি ওকে রেডি করে নিয়ে আসো। ঠিক আছে। তখন রিপাও চলে যায়, আর যারার খালা বলে, আপনারা মনে হয় যারাকে আগে থেকে চিনেন। আমরা তো চিনি না, কিন্তু আমার মেয়ে বৃষ্টি আর আমার ছেলে মাহি, তারা দুইজন চিনে। ওহ, বুঝতে পারছি। তাহলে তো আর না করার কথা না যারার, কারণ তারা দুজন তো একে অপরকে চিনে। মাহিও এটাই বলেছে। কিছুক্ষণ পর যারাকে তাদের সামনে আনা হয়। তখন যারা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আর মাহি তো হা হয়ে তাকিয়ে আছে আর মনে মনে ভাবে, এই মেয়ে কি আমাকে মারার প্ল্যান করেছে নাকি? এত সাজার কথা বলছে কে? মাহিকে হা করে তাকিয়ে থাকতে দেখে বৃষ্টি মাহিকে হালকা করে চিমটি দেয়। এতে করে মাহি আউজ করে ওঠে, আর যারাও জিজ্ঞেস করে বসে, কি হয়েছে, আউজ করলে কেন? এটা দেখে সবাই যা বোঝার বুঝে গেছে, তাই যারা খালা বলে, নেন মিষ্টি খান। আপনিও নেন। সবাই মিষ্টি মুখ করে বলে ওঠে, আলহামদুলিল্লাহ। বিয়ের ডেট কত তারিখে রাখবেন? সামনের শুক্রবার। কোনো আপত্তি আছে? না। আচ্ছা, আমি জারার আম্মুকে বিষয়টা জানাই। যারার খালা বিষয়টা জানায় যারার আম্মুকে। তখন যারার আম্মু বলে, ঠিক আছে, তোরা যা ভালো বুঝিস। সামনের শুক্রবার বিয়ে, তুমি আজকেই চলে আসো। আর বিয়েটা কি এখান থেকে দিবে নাকি তোমাদের বাসা থেকে? এখান থেকে যারাকে নিয়ে তোরা সবাই চলে আয়। ঠিক আছে, চলে আসবো কালকে। তখন যারা খালা কল কেটে দেয় আর মাহির আম্মুর কাছে এসে বলে, ও রাজি হয়েছে,
কিন্তু তাদের গ্রামের বাড়ি থেকে বিয়েটা হবে। আমাদের কোনো সমস্যা নাই। আমাদেরও কোনো সমস্যা নাই, কারণ এতে করে আমাদের গ্রামও ঘুরে আসা হলো। আমারও একই কথা। আমার তো সেই মজা হবে বলে মনে হচ্ছে। তাদের কথা এভাবেই চলতে থাকলো। আর অন্যদিকে শিহাব আর মিথিলারও একই অবস্থা। তাও আজকে সপরিবার নিয়ে গেছে, সবার পরিবার রাজি, বিয়েও ঠিক হয়ে গেছে। তাই তারা সব কিছু ঠিক করে নেয়, যারা গ্রামের বাড়িতে চলে যায়। আর তারা সবই প্রস্তুতি নিতেছে বিয়ে করার। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। জামে সেজে বসে আছে শিহাব আর মাহি। তাদেরকে একই বাসা থেকে বিয়ে দেওয়া হচ্ছে, মানে মাহিদের বাসা থেকে। আর মিথিলা আর যারা দুজন আছে যাদের গ্রামের বাড়িতে। তার রেডি হয়ে রওনা হয় 12টার সময়, পৌঁছাতে পারে 1:23-এ। তখন সব রীতি মেনে তাদের নিয়ে স্টেজে বসানো হলো, আর যারাদের রুমের ভিতর বসানো হলো। তাদের প্রথমে আত্মীয় স্বজনকে খাবার দেওয়া হয়। আর জামাইকে কাজী সাহেব বলে, পাত্রীর নাম যারা, মায়ের নাম মিসেস রীতা, আর বাবার নাম আব্দুল লতিফ, বাসা রায়েত, গাজীপুর। 1,11,121 টাকা দেনমোহর ধার্য করিয়ে আপনি আপনার স্ত্রী রূপে যারাকে গ্রহণ করিতেছেন। মাই সাথে সাথে বলে, কবুল কবুল কবুল। তারপর কাজী সাহেব যায় জারার কাছে, বলে, নাম মাহি মাহমুদ, বাবা মিস্টার রাশেদ, আর মা মিসেস নাজমা, বাসা গাজীপুর সদর, গাজীপুর। আপনি 1,11,121 টাকা, এত টাকা মাহির কাছ থেকে চেয়ে এই বিয়েতে সম্মতি দিচ্ছেন। বলুন মা, কবুল? কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ। তখন কাজী সাহেব মিথিলাকে বলে, নাম শিহাব, বাবা নাইম, আর মা ফাল্গুনী, বাসা গাজীপুর সদর, গাজীপুর। দেনমোহর 2,213 টাকা চাহিয়া আপনি শিহাবকে আপনি আপনার স্বামী রূপে গ্রহণ করিবেন। বলুন মা, কবুল? কবুল কবুল কবুল। তখন কাজী সাহেব আবার শিহাবের কাছে গিয়ে বলে, নাম মিথিলা, বাবা আশরাফ, আর মা রুনা, বাসা গাজীপুর সদর, গাজীপুর। আপনি 2,213 টাকা দিয়ে আপনার বউকে আপনি গ্রহণ করিবেন। বলেন কবুল? কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ। তাদের বিয়ে শেষ হলে যারা আর মিথিলা দুজনেই কাঁদে। তারপর গাড়িতে উঠে বসে, কিন্তু মন খারাপ। মাহি আর যারা এক গাড়িতে, শিহাব আর মিথিলা এক গাড়িতে। তাদের পরিবারের অন্য কারোর 2 গাড়িতে, আর আত্মীয় স্বজন অন্য গাড়িগুলোতে। সব মিলিয়ে 12টা গাড়ি এসেছে। তার বাসে পৌঁছে যায়। শিহাবরা শিহাবদের পাশে, আর মাহিরা মাহিদের পাশে। তখন রাতে শিহাব আর মাহি ছাদে দাঁড়িয়ে দুজন ফোনে কথা বলতেছে, কি করবে পরামর্শ করতে করতে রাত 12টা বেজে যায়। তখন মাহি আর শিহাব দোয়া চেয়ে বিদায় নিয়ে ফোন কেটে দেয়। মাহি রুমের দরজার সামনে এসে দেখে তার বোনটা আর সাথে আরও কিছু কাজিন দাঁড়িয়ে রয়েছে। তা দেখে মাহি তাদের বলল, কি চাই তোদের? টাকা, কারণ এত কষ্ট করে ঘর সাজালাম, এখন টাকা না দিলে ঢুকতে দিব না। কত চাই তোদের? 20। আরে এটা কোনো টাকা হলো? 20 টাকা। আমরা 20 টাকা বলি নাই, বলছি 20,000 টাকা। 20-র পরে 3টে শূন্য। এত টাকা? এই তোরা এখানে কতজন গুনে বল? 5 জন। তাহলে এটা ভাগ করবি কিভাবে? এটা তোর ভাবতে হবে না, তুই দে। আচ্ছা এই নে, এখন এখান থেকে ভাগ। মাই একটা জোরে শ্বাস নিয়ে ভিতর প্রবেশ করে দরজা লাগিয়ে দেয়। দরজা লাগানোর শব্দ শুনে যারা দেখে মাহি এসেছে, তাই সালাম করতে নিচে নেমে সালাম করতে যায়। যারা সালাম করার পর মাহি বলে, ওঠো। এটা বলে মাহি নিজেই যারাকে টেনে তুলে নিজের বুকে যারার মাথায় মিশিয়ে নেয়। তারপর যারাকে বলে, তাহলে তোমার জায়গা আশা করি বুঝতে পারছো বুকে। এই যে আমরা কিন্তু এখন স্বামী স্ত্রী, তাই তোমাকে দেনমোহর দেব। এখন তুমি যেটা চেয়েছিলে। এটা বলে মাহি ডয়া খুলে সেই পরিমাণে টাকা দেয় যেটা যারা চেয়েছিল। তারপর যারাকে বলে, যাও কাপড় চেঞ্জ করো আর অজু করে আসো। মাহির কথা মতো যারা অজু করতে চলে যায়, আর সাথে কাপড় নিয়ে যায়। কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে অজু করে বের হয় যারা। ততক্ষণে মাহি কাপড় পরিবর্তন করা শেষ। যার বের হওয়ার পর মাহি অজু করতে যায়। অজু করে এসে দেখে যারা জায়নামাজ নামিয়ে দুজনের জন্য বিছিয়ে রেখেছে। তা দেখে মাহি বলে, এইটা আমার পছন্দ হয়েছে, তাই তুমি এটার জন্য পুরস্কার পাবে আমার কাছ থেকে। চলো আগে নফল নামাজ পড়ে নেই। এটা বলে মাহি আর যারা নামাজে দাঁড়িয়ে যায়। তাদের নামাজ শেষ হওয়ার পর মাহি একটা লকেট পরিয়ে দেয় যারার গলায়। তারপর বলে, কেমন হয়েছে? অনেক সুন্দর।
এখানে আমার আর তোমার নামের প্রথম অক্ষর দেওয়া আছে, আবার ওই পিঠে নামও দেওয়া আছে। শুধু এতটুকুই না মহারানী, এটা আপনি মাঝখান থেকে খুললে আমাদের দুজনের ছবি বের হবে। বাহ, তাহলে তো আরো ভালো। ওই দিন তো স্বামী স্ত্রী ছিলাম না, তারপরেও যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলে, আজ সেটা কোথায়? আজ তো আমরা সেটা পূর্ণ করতে পারি। আমি নিজেকে শান্ত রাখার চেষ্টা করতেছি, কারণ ওই দিন আমি শুরু করেছি, আজ না হয় তুমি করবে এটা ভেবে। ওকে মহারানী। বলেই মাহি যারাকে কোলে তুলে নেয় আর বিছানায় শুয়ে দেয়। তারপর তার ভালোবাসার সাগরে ডুব দেয়। সকালে উঠে সময় দেখে 10টা বাজে। তা দেখে যারা লজ্জা পেতে থাকে, কারণ সবাই তো ভাবছে রাতে তারা ঘুমায়নি। আসলে এটা হলো অন্যরা ভাবলে নিজের কেন যেন লজ্জা লাগে। তাই হচ্ছে যারার ক্ষেত্রে। যারা মাহিকে ডাকা শুরু করে, ওই ওঠো না কেন, ওই ওঠো, অনেক বেলা হয়েছে। যার কথা শুনে মাহি হালকা করে নড়ে চড়ে আবার ঘুম। এবার যার কাছে খারাপ লাগে, তাই যারা জোরে একটা ধাক্কা দেয় আর মাহি বিছানা থেকে পড়ে যায়। তার ঘুম শেষ, উঠে পড়ে। যারা বলে, এভাবে ডাকলেও ওঠো না, তাই দিতে বাধ্য হয়েছি। আচ্ছা সমস্যা নাই, যেহেতু ওঠাইছ তাহলে এখন আমাকে সহ্য করো। বলে তারা আবার ভালোবাসার নদীতে ডুব দেয়। বেলা 12টায় উঠে দুজন একসাথে ফ্রেশ হয়ে এসে বাহিরে যায়। মাই তো এখনো ভুলেও বাসায় থাকবে না, কারণ থাকলেই লজ্জা দিবে, তাই বাহিরে চলে আসে। মোড়ে সেখানে এসে দেখে শ্যাবও বসে আছে, তাই মাহিকে তার পাশে বসতেই দুজন দুজনকে দেখে হেসে ওঠে। মাহি বলে, বাহ, আমরা যা করি একসাথেই করি, ভালো তো? অবশ্যই ভালো, ভালো হবে না কেন? তার আড্ডা দিতে থাকে। এমন সময় তাদের উপর আক্রমণ করে বসে, তাও কম না। প্রথমে মাহি আর শিয়াব গাছের পিছে লুকায়। তারপর মাহি দেখে কোথায় কোথায় লোক সেট করা আছে। তা দেখে মাহিও সবগুলোকে শেষ করে দেয়, শুধু বাঁচিয়ে রাখে একজনকে। সেটা হচ্ছে তাদের মেন লিডার। তখন মাহি আর শিয়াব তার কাছে গিয়ে বলে, কিরে, দেশে নতুন পয়দা হয়েছিস নাকি? আমাকে না চিনেই চলে আসলি মারতে? ভাই ক্ষমা করে দিন, আমি তো একটা পোকা হয়ে মানুষকে মারতে এসেছি। ভাই ক্ষমা করেন, আর জীবনেও এমন করব না। আমার মাইন্ডে ক্ষমা নামক কোনো শব্দ নাই, তাই তোকে বাঁচিয়ে রাখতে পারলাম না। এটা বলে মাহি শুট করে দেয়। তারপর শিয়াবের কাছ থেকে বিদায় নিয়ে নিজের বাসে এসে পড়ে। এসে দেখে যারা বাকিদের সাথে গল্প করতেছে। মাহিকে আসতে দেখে বাকিরা যারাকে বলে, যাও, এখন তোমার সাথে গল্প করার সময় নেই। যারা কিছু না বলে মাহি পিছনে পিছনে রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয় আর বলে, সকালে আপনি আমাকে দেরি করে উঠিয়েছেন, এখন আমি আপনাকে কি করি দেখেন শুধু। বলেই মাহির ঠোঁট নিজে দখলে নিয়ে নেয়। প্রায় 5 মিনিটের মতো থাকার পর ছেড়ে দেয়। তখন যারা দুষ্টু হাসি দিয়ে দেয়। এর ফলে মাহি ভয় পেয়ে যায়, কারণ সব জায়গায় বীর পুরুষ হলেও বইয়ের কাছে একটা বিড়াল মাত্র। তারা দুজনে ভালোবাসার সাগরে ডুব দেয়। তো হ্যালো বন্ধুরা, গল্পটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর গল্প পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।